লেখনীতে মেহরিমা আফরিন। 7. ক্যামোফ্লাজ ট্রেইনিং। শরীরের সর্বত্র কালো রং মেখে সামরিক সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যামোফ্লাজ ট্রেইনিং যে কোনো সামরিক প্রশিক্ষণের অবশ্য পালনীয় একটি প্রশিক্ষণ। ট্রেইনিংরত সৈন্যদের মুখে কালো কিংবা গাঢ় সবুজ রং মাখিয়ে সবার প্রথমে এক কাতারে দাঁড় করানো হয়। কখনো শত্রুর চোখ ফাঁকি দিয়ে গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়া, কখনো আবার প্রকৃতির সাথে মিশে যাওয়ার লক্ষ্যে পুরো শরীরকে আবৃত করা হয় কুচকুচে কালো রঙে। সেই রং গায়ে মাখানোর পরেই সৈন্যরা অবাক হয়ে নিজের প্রতিবিম্ব দেখে, আর সেই সাথে আশ্চর্য হয়ে নিজেদের পেশাজীবনের বৈচিত্র্য আবিষ্কার করে। এহতেশাম চায়ের কাপে চুমুক দিয়ে সামনে তাকালো। আশিক এসে দাঁড়িয়েছে তার পেছনে। ক্যাম্পে আজ সদস্য সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। কর্নেল আহাদ জরুরি কাজে চট্টগ্রাম গিয়েছেন। ব্রিগেডিয়ার মুশফিক দুদিন আগেই পারিবারিক প্রয়োজনে ক্যাম্প ছেড়েছেন। সাথে আবার কয়েকজনের ছুটির অনুমতি ছিল। তারা সবাই যার যার বাড়িতে গিয়েছে। সব মিলিয়ে মিলিটারি ক্যাম্পের আবহাওয়া আজ শান্ত। এহতেশাম সামনে দেখতেই সামান্য হাসল। সেই হাসিতে তার মুখের ভাব পরিবর্তন হল না। বাইরে থেকে সেই হাসি দেখা গেল না ঠিকঠাক। সে চায়ের কাপে আরও একটা চুমুক দিয়ে বলল, বাহ, বেশ লাগছে তো তোমাদের। ইয়াকুব ম্লান মুখে বলল, মিথ্যে বলবেন না স্যার, একদম চোরের মতো লাগছে সবাইকে। আমি আয়নায় দেখেছি। পাশ থেকে অয়ন বলল, সেটা তো তোকে কালি মাখার আগেও লাগত। ইয়াকুব অগ্নিচোখে তার দিকে তাকাল। এহতেশাম বলল, এই কাজ সৌন্দর্য বাড়ানোর জন্য করে না, শত্রুর চোখ ফাঁকি দেওয়ার জন্য করে। স্বাভাবিক অবস্থায় তোমাদের যতখানি দেখা যেত এখন দেখা যাচ্ছে এর চেয়ে কম। 7 জন একসাথে মাথা নাড়ল। এহতেশাম বলল, গতকাল স্নাইপার ট্রেনিংয়ে সবচেয়ে ভালো করেছিল কে? রাফিদ উত্তর দিল, সাদাফ। ভেরি গুড সাদাফ, আজকে তুমি নিরপেক্ষ। 3 জন 3 জন করে দুটো টিম হবে। তুমি দর্শক হয়ে 2 টিমের পারফরমেন্স দেখবে। সাদাফ অল্প করে হাসল। এহতেশাম বলল, টিম তোমরা নিজেরাই বানাতে পারো। তোমাদের কাজ হচ্ছে অপোনেন্টকে ধরাশায়ী করা। যেই টিম বিজয়ী হবে কালকে তারা প্রশিক্ষণ থেকে ছুটি পাবে, আর বাকি 3 জন কালকেও ট্রেনিং নিবে। 7 জনই প্রায় একই সঙ্গে তপ্তশ্বাস ছাড়ল। এই জীবনে আর শান্তি পাওয়া হলো না। সারাদিন হয় রাইফেল নিয়ে ছুটো, নয়তো কুমিরের মতো ক্রলিং করতে করতে 2 কিলোমিটার পথ পাড়ি দাও। এতেও যদি স্যারদের মন না ভরে তাহলে তারা ভর দুপুরে রোদের মধ্যে প্যারেড করতে দাঁড় করিয়ে দিবে। কখনো আবার রং মাখিয়ে ঘন জঙ্গলের ভেতর ছেড়ে দেয়। এই জীবনে তাদের একান্ত অনুগত সঙ্গী হলো ওই জঙ্গলি ছাপের ইউনিফর্মটা। এই এক ইউনিফর্মের ভারে তাদের এই নিরন্তর ছুটে চলা। এহতেশাম ঘড়ি দেখে বলল, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 4 ঘন্টা সময় দেওয়া হলো। মেজর হানিফ আর ক্যাপ্টেন তৈমুর তোমাদের সুপারভাইজ করবে। বেস্ট অব লাক বয়েজ, নাও গো। আশিক টান টান হয়ে দাঁড়িয়ে সবার মুখের দিকে তাকালো। হুকুম পেতেই সবাই মিলিত স্বরে ইয়েস স্যার বলেই পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। তার আগে অবশ্য 2 মিনিটের আলোচনায় দলও বানিয়ে নিল। ক্যাপ্টেন তৈমুর বুট জুতার খুঁট খুঁট শব্দ ফেলে তাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর তাদের জন্য নির্ধারিত অস্ত্র তাদের হাতে তুলে দিলেন। সাথে দিলেন প্রয়োজনীয় নির্দেশ। আশিক বলল, এরা এক একটা এক এক রকমের নমুনা। কি যে করবে আল্লাহ ভালো জানে। এহতেশাম হাসল না, উল্টো তার মুখটা আগের চেয়েও গম্ভীর দেখালো। সে ভারী ভারী দুটো শ্বাস ফেলে গম্ভীর হয়ে বলল, দে আর মাই সানশাইন্স। আমি জানি একসময় তারা খুব ভালো করবে। আমি তাদের চোখে একটা স্পার্ক দেখতে পাই আশিক। তারা পারবেই। শুরুতেই যদি তারা তোমার আর আমার মতো হয়ে যায় তাহলে কেমন করে হবে? দে হ্যাভ টু গো থ্রু আ লং লং ওয়ে। এরপর দেখবে সব ঠিক হয়ে গেছে। সৃজনী ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, ভেতরে আসব? অভি ঘুম ঘুম চোখে একবার দরজার দিকে তাকালো। তারপর আবার খাটের উপর মাথা ফেলে নির্ভর হয়ে শুয়ে গেল। অরুণিমা সহাস্যমুখে বলল, আরে সৃজনী, এই শোনা, কতদিন পর এলে? সৃজনী ঘরে এসে এদিক সেদিকে তাকালো। তাকে কেমন যেন অপ্রস্তুত দেখাচ্ছিল। অদ্ভুত রকম মলিনতা আর অসহায়ত্ব এসে ভিড় জমিয়েছিল তার চোখে। সে এক হাত দিয়ে অন্য হাতের তালু ক্রমাগত পিষে যাচ্ছিল। অরুণিমা বলল, কি সৃজনী, কিছু বলবে? না, মানে ওই আর কি। সৃজনী ছোট ছোট পায়ে আর একটু সামনে এগোয়। চোখটা আপনা আপনি তার অভির দিকে গেল। অভি উপর হয়ে শুয়েছিল। নিঃশ্বাসের সাথে সাথে উন্মুক্ত পিঠ উঠানামা করছিল।
সৃজনী লাজুক চোখে সেদিকে তাকালো। অরুণিমা তাকালো তার চোখের দিকে। কি দেখছ সৃজনী? সৃজনী ভ্যাবাচ্যাকা খেল। দ্রুত চোখ সরিয়ে বলল, না না, কিছু না। সে অভির শিয়রে গিয়ে দাঁড়াল। নিচু কণ্ঠে ডাকল, অভি ভাইজান। অভি তন্দ্রাচ্ছন্ন হয়ে জবাব দেয়, হুম। তুমি নাকি হাত কেটেছ? হুম। এখন কি অবস্থা? ভালো। দেখি তো। অভি চট করে চোখ খুলল। পাশ ফিরে শুয়ে সৃজনীর দিকে দৃষ্টি এনে বলল, সৃজু তোকে এত মাতব্বরি করতে হবে না আমাকে নিয়ে। যা নিজের চরকায় তেল দে। আমার হাতের যত্ন আমি করতে জানি। অভি শোয়া থেকে উঠে বসল। তারপর একবার অরুণিমার দিকে তাকাল। নিজের কথার সাথে আরেকটু যোগ করে বলল, অরুণিমা আমার হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। তোর এত ভাবতে হবে না আমায় নিয়ে। যা ঘর থেকে। সৃজনীর দুই চোখ ভরে এলো। বহু কষ্টে কান্না থামিয়ে সে প্রশ্ন করল, অরুণিমা আসার আগে কি কোনোদিন আমি তোমার হাতে মলম লাগাইনি? লাগিয়েছিস। অস্বীকার করিনি। কিন্তু আমি তোকে ডাকিনি। আমি কি একবারও জানতে পারি না তোমার হাতের অবস্থা? অবশ্যই পারিস। জানালাম তো। হাত ভালো আছে আমার। যা এবার এখান থেকে। সৃজনীর দুই চোখ ছাপিয়ে সত্যিই কান্না এলো। সেই কান্না হুট করেই দমন করা সম্ভব হল না তার পক্ষে। সে সদ্য কৈশোরে পা ফেলা কিশোরীদের মতো ডুকরে কেঁদে উঠল। অভি নির্বিকার হয়ে বসে থাকল। আর অরুণিমা? সে ভীষণ তাজ্জব হয়ে দুজনের দিকে তাকাল। সৃজনী এভাবে কাঁদছে কেন? আর অভিও বা এমন থম মেরে বসে আছে কেন? সৃজনী কান্নার দমকে শ্বাস টেনে টেনে বলল, এই প্রথম তোমার কোনো আঘাতে আমি মলম দেইনি। নয়তো মনে করে দেখো কত কত রাত তুমি এমন হাত পা ছিলে, রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছিলে। সেই সময় সৃজনী বাদে কেউ তোমার ঘরে আসেনি। ফালতু কথা বাদ দে সৃজু। ভালো লাগছে না আমার। যা নিচে যা। অরুণিমা ফ্যালফ্যাল করে তাদের দিকে চেয়ে থাকে। তার কেমন বোকা বোকা লাগছে। সৃজনীর ক্রন্দনরত সুর তার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ করছে। সৃজনী কেন তার বরের কাছে এসে এভাবে কাঁদবে? এটা ভালো না। অরুর এই দৃশ্য ভালো লাগছে না। এটা খুব অসুন্দর একটা দৃশ্য। অভি তার দিকে তাকাল। অনুনাদি স্বরে বলল, অরুণিমা এক গ্লাস পানি নিয়ে আসো তো আমার জন্য। অরুণিমা চুপচাপ বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়াল। ওই যে বুকে একটা চিনচিন ব্যথা হচ্ছিল সেটার তোয়াজ করল না। হেঁটে গেল দরজার দিকে। কিন্তু অবুধ দুঃখী আর অশান্ত মন তো সবটা সহজভাবে দেখতে পারল না। কোথায় যেন একটা কিন্তু রয়ে গেল। অরুণিমা ঘর ছাড়ল। কিন্তু সিঁড়ি বেয়ে নিচে নামল না। দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে সে দেয়ালে কান চেপে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। সে যেতেই অভি মাথা তুলে সৃজনীকে দেখল। খুবই রুক্ষ স্বরে বলল, তোর সমস্যা কি? কথা কি কানে যায় না তোর? তুমি আমার সাথে আজকাল অমন করে কথা বলো কেন? কেমন করে কথা বলি? এই যে রেগে রেগে। তুই আমার রাগ হওয়ার মতো কাজ করছিস কেন? কি করেছি আমি? তোমার ঘরে আসা যাবে না এখন থেকে? খুব বড় মাপের মানুষ তুমি। অভির চোখ মুখ নিজ থেকে শক্ত হয়ে এলো। কপালের শিরাগুলো আপনা আপনি ফুলে ফেপে দৃশ্যমান হয়ে উঠল। চোয়াল শক্ত করে দাঁত চেপে রাখায় তাকে দেখালো আগের চেয়েও কঠোর। সে দাঁতে দাঁত চেপে শক্ত মুখে বলল, অরুণিমার সাথে বিয়ে হয়েছে আমার। বউ সে আমার। বউ মানে বুঝিস? তো আমার ঘরে আসার সাথে তোমার বিয়ের কি সম্পর্ক? অভি সোজা হয়ে বসল। মুষ্টিবদ্ধ হাত সহসা শিথিল হয়ে এলো। দৃষ্টিজুড়ে নেমে এলো শীতল ভাব। এক পর্যায়ে তুষারখণ্ডের মতো শীতল হয়ে বলল, আমার ঘরে আমি আর অরুণিমা ছাড়া কেউ আসুক সেটা আমার পছন্দ না। তুই যা এখান থেকে। আর শোন, অরুণিমার সামনে আর কখনো এমন ছাচড়া আচরণ করবি না। আমি কিন্তু এখনো সেই আগের মতোই চড় মারতে জানি। আমাকে খেপাস না। যা সর। সৃজনী ব্যাকুল হয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল। একটানে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হুহু করে উঠে বলল, তুমি ইচ্ছে করে আমায় শাস্তি দিচ্ছ? কেন তুমি সবসময় আমার সাথে এমন করো? অভি এক ঝাড়ায় হাত ছাড়িয়ে নিল। দাঁত কিরমির করে অগ্নিচোখে সৃজনীর মুখটা দেখে প্রচণ্ড তিরিক্ষি স্বরে বলল, তোর সাথে কি করব আমি? তুই কে? তুই আমার কেউ না। মিথ্যে কথা। তোর যা ভাবার ভাব। তুমি কি বাড়ি ফিরে আমায় খুঁজতে না? ভুল হয়েছে আমার। বোন ভাবতাম।
ভাবতাম তুই আমার কথা ভাবিস। তুমি আমাকে শাস্তি দিতে অরুণিমাকে বিয়ে করেছ। সৃজনীর কণ্ঠ জমে এলো। অরুণিমা টের পেল না এক ফোঁটা অশ্রু অনেক আগেই তার গাল বেয়ে নেমে এসেছে। সে মুখে হাত চেপে নিঃশব্দে এক পা এগোল। কতদিন পর আজ তার বুক ভাঙছে। অভি অতিশয় ঠান্ডা সুরে বলল, তোকে কেন শাস্তি দিব? তুই কে? আমি তোমার কেউ না? না। অভি মাথা তুলল। প্রচণ্ড বিক্ষিপ্ত মেজাজে বলল, তোকে এর আগেও বলেছি, এখনো বলছি, আমার আশেপাশে কম আসবি। আমার বিয়ে হয়েছে। পুতুল পুতুল বিয়ে না, সত্যিকারের বিয়ে। তুই কি বুঝিস না কিছুই? বুঝি তো। তাহলে যা সৃজনী, আমার ভালো লাগছে না। কথা শেষ হতেই সে পুনরায় মাথার উপর বালিশ চেপে উপর হয়ে শুয়ে গেল। সৃজনী কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে শেষে ভঙ্গুর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। অরুণিমা আরও আগেই সরে গিয়েছিল। সে আড়াল থেকে সৃজনীর প্রস্থান দেখল। হামাদের আসলে পানির প্রয়োজন ছিল না। হামাদের প্রয়োজন ছিল সৃজনীর সাথে একা একা কথা বলার। এজন্যই সে অরুকে ঘর থেকে বের করেছে। অরুণিমার আজ হঠাৎ ছোটবেলার মতো কান্না পেল। একটু আগে সৃজনী যেমন করে কাঁদল ঠিক ওইভাবে। সে নাক টানতে টানতে নিচতলায় নেমে এলো। মন চাইছে নীরু আপাকে ফোন দিয়ে সবটা খুলে বলতে, কিন্তু বলতে গেলেও সে ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাবে। কত বাজে দেখাবে তখন। সৃজনী বলল হামাদ নাকি সৃজনীকে কষ্ট দিতে অরুকে বিয়ে করেছে। অথচ সেই বিবাহিত জীবনকে অরুণিমা গ্রহণ করেছে হাসি মুখে। হামাদকে সে কোনো কিন্তুর ভেতর ফেলে পছন্দ করেনি। অথচ হামাদ তাকে বিয়ে করেছে সৃজনীকে কষ্ট দিতে। এই পুরো ঘটনায় অরুণিমা কোথায়? অরুণিমা বসার ঘরের এক কোণায় হাঁটু গেড়ে বসল। মাথাটা হাঁটুতে গুজে সে সত্যিই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল আচমকা। সেই কান্না শব্দহীন, সেই যন্ত্রণা বর্ণনাহীন। উপলব্ধি করা যায় কিন্তু মেপে দেখানো যায় না। এহতেশাম সেদিন দুপুরের দিকে ডাক থেকে চিঠি তুলল। অন্যান্য দিন সে চিঠি পড়ত রাতে অথবা 2-1 দিন পরে। আজ অবসর থাকায় হাতে পাওয়া মাত্র সেটা পড়ে নিল। পড়তে গিয়ে কখনো তার চোয়াল শক্ত হয়েছে, কখনো তার রাগ উঠেছে, কখনো সহানুভূতি জেগেছে, কখনো বা সে মনের অগোচরে হেসে ফেলেছে। আশিক ছিল তার থেকে একটু দূরে। তারা তার জিপ গাড়ি দিয়ে কিছু সময়ের জন্য ক্যাম্প থেকে বেরিয়েছে। তাদের পরনে সিভিল ড্রেস। আশিক একটু দূরে গিয়ে ফোনে কথা বলছিল। কেয়ার সাথে আজ অনেকদিন পর তার ফোন আলাপ। ফোনটা হাতে পেতেই কানে চেপে ফিসফিসিয়ে বলল, কেয়া কেমন আছো? এহতেশাম পুরো চিঠি পড়া শেষ করল। তারপর আস্তে ধীরে সেটা ভাঁজ করে খামে পুরল। পকেটে থাকা সেলফোনটা বের করে তৎক্ষণাৎ ডায়াল করল একটি নম্বরে। জাহানারা বেগম আতশোয়া হয়ে তাসবিহ পড়ছিলেন। ক্রিং ক্রিং শব্দে মোবাইল ফোনটা বেজে উঠতেই তিনি সতর্ক ভঙ্গিতে এদিকে সেদিকে তাকালেন। ফোনটা তার নাগালের বাইরে আলমারির পাশে থাকা 2 তাকের আসবাবের উপর রাখা। তিনি গলা ছেড়ে ডাকলেন, হৃদি আই, হৃদি এখানে আয়। হৃদিতা ঘরে এসেই কপাল কুঁচকাল। কি হয়েছে? এদিকে আয়। হৃদিতা ভেতরে এলো। জাহানারা বললেন, দেখ তো কার ফোন। হৃদিতা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে ভাষা নম্বরটা দেখতেই চোখ বড় বড় করে তাকাল। ভীষণ উৎফুল্ল স্বরে বলল, দাদুমণি এহতেশাম ভাইজানের ফোন। জাহানারা নিজেও খুব চমকালেন। অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, দে তো, তাড়াতাড়ি দে। হৃদি ফোন তুলে দাদির কান বরাবর চেপে ধরল। জাহানারা ফোনটা নিজের হাতে নিয়ে আদুরে স্বরে বললেন, নানুমণি কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম নানুমণি। ওয়ালাইকুমুসসালাম। আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু কাল থেকে কোমরে ব্যথা। উঠতে পারি না, বইতে পারি না। সৃজু এলো সকাল সকাল। সে আর হৃদি মিলেই ধৈর্যে ধৈর্যে নামায়। মাঝে মাঝে অভির বউটাও আসে। ওহ। এহতেশাম কথায় কথায় বলল, শুনলাম তুমি নাকি আজকাল ঘটকালি শুরু করেছ। জাহানারা থতমত খেলেন। চমকে গিয়ে বললেন, কি করছি? ঘটকালি? মানুষ চাওয়ার আগেই নাকি তার জন্য পাত্র এনে হাজির করছ? জাহানারা অবাক হয়ে বললেন, এই কাজ কখন করলাম? এহতেশাম জবাব দিল না। জাহানারা নিজ থেকেই মনে করার চেষ্টা করলেন। কিছু একটা মনে পড়তেই দ্রুত মাথা নেড়ে বললেন, ওহ হ্যাঁ, মনে পড়ছে। ওই অরুণিমার বড় বোন আছে না? নিরুপমা নাম। তোর আহাম্মক মামু যার সাথে আমার অভির বিয়ে দিতে চেয়েছিল।
তার জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছিলাম। তুমি তো মনে হয় ভালোমতো দেখোনি তাকে। দেখতে মেলা সুন্দর, যদিও আমার দাদুভাইয়ের বিবি হিসেবে আমি তাকে জীবনেও মেনে নিতাম না। ওই বিয়ে, ওই লোকের বয়স কত? জাহানারাকে মাঝপথে থামিয়েই প্রশ্ন করল ইহতেশাম। জাহানারা ভ্যাবাচেকা খেয়ে বললেন, কোন লোক? যার জন্য বিয়ের প্রস্তাব পাঠালে? বেশি না, 48-49 এমন। ইহতেশাম দাঁত কটমট করে বলল, আর নিরুপমার বয়স কত? জাহানারা কপাল চুলকালেন। সেটা তো জানি না, হবে আর কি 23-24। 23 বছরের একটা বাচ্চা মেয়ের সাথে তুমি 48 বছরের আধবুড়োর বিয়ের প্রস্তাব এনেছ নানুমণি? তোমার কি মতিভ্রম হয়েছে? জাহানারা তাজ্জব হলেন, চোখ গোল গোল করে বললেন, এত কই ব্যবধান? তোর নানার সাথে আমার 20 বছরের ব্যবধান ছিল। তোমার যুগ চলে গেছে। সেই কথা ছাড়ো। জাহানারা আফসোস করে বললেন, ছাড়তেই তো হবে। বিয়েটা আর হলো কোথায়? ওই লোকের ছেলে মেয়েরা মেয়ের বয়স শুনেই নাক ছিটকে সরে এলো, বলে অত ছোট মেয়ের সাথে নাকি বিয়ে দিবে না বাপের। কি যুগ আইলো, ছেলে মেয়েই বাপের জন্য বউ খোঁজে, ছেলে মেয়েই আবার প্রস্তাব ফিরায় দেয়। ইহতেশাম গম্ভীর হয়ে দুটো শ্বাস ফেলল, এরপর সোজা হয়ে বলল, বয়স তো কম হয়নি নানু। দয়া করে যেচে পড়ে মানুষের বদদোয়া নিও না। কবরে কিভাবে থাকবা ওই হিসেব করো। জাহানারা কাদো কাদো হয়ে বললেন, তুমি এখনই আমারে কবরে পাঠায় দিবা? ইহতেশাম হাসল, আমি তোমাকে কবরে পাঠানোর কে? কিন্তু শোনো, মানুষের জীবন নিয়ে মাথা কম ঘামাবে, দেখবে গালি কয়েকটা কম খাবে। নিজেকে নিয়ে ভাবো, আমি কি কোনো অন্যায় করছি? একটা ডিভোর্সি মাইয়ার বিয়ে দিতে চাইছি, এটা অন্যায়? ডিভোর্সি মেয়ে কি তোমাকে বলেছে যে তার বিয়ে খুঁজে দিতে? আগ বাড়িয়ে এত উপকার করতে যাও কেন? যদি কেউ উপকারের জন্য বলে না থাকে, তাহলে যেচে পড়ে উপকার করতে চাওয়া একটা অন্যায়। এত লাইফলেস কেন তোমরা? নিজের চরকায় তেল দাও না। দুনিয়ার সব ডিভোর্সি মেয়ের বিয়ের দায়িত্ব তুমি নিয়েছ নাকি? এমন করে বলছিস, নিউতো তো আমার ভালোই ছিল। মেয়েটা পরীর মতন সুন্দর। আমার ঘরে পা রাখতেই ঘরটা আলো হয়ে গেছে। দুই বোনই আগুন সুন্দর। ভাবলাম মেয়েটার জীবন গুছিয়ে দেই, বিনিময়ে পরকালে উত্তম প্রতিদান পাব। ইহতেশাম হাসল, বিদ্রূপের সুরে বলল, বাহ, কত পুণ্যের কাজ করছো তুমি। বাচ্চা একটা মেয়ের সাথে তার মতামত না নিয়েই একটা আধবুড়োর বিয়ে ঠিক করে দিয়েছ। এরপর থেকে পুণ্য একটু কম করো কেমন? জাহানারা মন খারাপ করলেন। হঠাৎই আবার কিছু মনে পড়তে বললেন, তুমি কেমন করে জানলে আমি যে তার জন্য বিয়ের প্রস্তাব এনেছি? ইহতেশাম আবারও হাসল, বলল, দূরে থাকি বলে ভেবো না যে কিছু জানি না। বহুত কিছুই জানি। তোমার আদরের নাতির খোঁজও রাখি। স্ক্রাউন্ড্রেল একটা। জাহানারা চুপ হয়ে গেলেন। ইহতেশাম বলল, রাখছি। ক্যাম্পে ফিরতে হবে, একটু বেরিয়েছিলাম, তাই ফোন দিলাম। ভালো থেকো। ফোন কেটেই সে পুনরায় অন্য কোথাও ডায়াল করল। কলটা রিসিভ হতেই পুরুষরে বলল, কি অবস্থা গিয়াস? ওই বেকারটার আপডেট কি? এখনো বউ নিয়ে সিনেমা দেখে নাকি? জবলেস বাউন্ডুলে? না হুস্তাদ, সাথে সমান তালে মারপিটও করে। সেদিনই দেখলাম দিঘির পাড়ের রফিককে পিটিয়ে মাথা মুন্ডু ফাটিয়ে দিয়েছে। ইহতেশাম মৃদু হেসে বলল, গ্রেট, তার ব্যাপারে ওই সব শুনতেই ভালো লাগে। বিয়ে করে সে সংসারী হয়ে যাবে, এটা আমার এমনিতেও বিশ্বাস হয় না। খামোখা বাচ্চা মেয়েটার জীবন নষ্ট। গিয়াস বলল, উস্তাদ, মেয়েটা তো বর বলতে অন্ধ। বর যদি ডানে যায় সেও ডানে, বর বামে গেলে সেও বামে। স্বাভাবিক। বাচ্চা মেয়ে, অত বুঝো আছে নাকি? ইহতেশাম থামল, ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, একটু চোখে চোখে রাখিস তো গিয়াস। এর উপর আমার ভরসা কম, তার মুখের চেয়ে বেশি হাত চলে। অভি বাড়ি ফিরল রাত করে। আকাশে তখন দুটো তারা বাদে আর কোনো নক্ষত্র দেখা যাচ্ছিল না। সে বেরিয়েছিল সন্ধ্যার দিকে। অরুণিমার সাথে তার সকালের পর আর দেখা হয়নি। সে ঘরে আসতেই দেখল পুরো ঘর অন্ধকার। বাতি নিভিয়ে ঘরের ঘুটঘুটে ভাব আরও বাড়ানো হয়েছে। অভি অনুমানে বাতি জ্বালায়, দেখে অরুণিমা একপাশ হয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। অভি একবার তার দিকে তাকাল। সে বালিশের সাথে মুখ চেপে স্থবির হয়ে শুয়েছিল। মনে হলো অভির আগমন টের পেতেই সে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিল। অভি গিয়ে খাটের এক মাথায় বসল। ভারী গলায় বলল, রাতে খেয়েছ অরুণিমা? সে কোনো উত্তর দিল না।
অভি ঘাড়ের পেছনে হাত বুলাতে বুলাতে বলল, জেগে আছো বুঝতে পারছি। এখন বলো ঘটনা কি? অরুণিমা মাথা তুলে না, মিনমিন করে ভাঙা গলায় কিছু একটা বলে। অভি শুনতে পেলেও কথার মানে কিছু বুঝল না। উঠে দাঁড়িয়ে বলল, ছাদে যাচ্ছি। বলতে চাইলে এখন বলতে পারো, না বললে নাই। অরুণিমা দ্রুত চোখ মেলে ঘাড় ঘুরিয়ে অভিকে দেখে জড়ানো স্বরে বলে, আমার আজকে মন খারাপ। সে তো 7 দিনে 4 দিনই তোমার মন খারাপ থাকে, আজ একটু বেশি খারাপ। অরু উঠে বসল, চোখ মুছে বলল, তুমি আমাকে একটুও পছন্দ করো না? জানি না। আর সৃজনীকে? অভি বিস্মিত হয়ে তার দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, মানে? সৃজনীকে তুমি পছন্দ করো না? করি তো, আমার বোন সে। অপছন্দ কেন করব? অরুণিমা নাক টানতে টানতে বলল, বোন বলে না, অন্য হিসেবে। অন্য হিসেবটা কি? অরু হুট করেই অভির হাতটা তার মাথায় তুলে বলল, আমার কসম দিয়ে বলো তোমাদের দুজনের ভেতর কিছু নেই। অভি এক ঝটকায় হাত সরিয়ে নিল, বিরক্ত হয়ে বলল, সিরিয়াল দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ ছাড়া কারো কসম কাটা যায় না। তাহলে আল্লাহর কসম কাটো, সেটাও প্রয়োজনে কাটতে হয়। তোমার এই ফালতু কাজে আমি কসম কাটতে পারবো না। তোমার এটা ফালতু মনে হচ্ছে? আমি কষ্টে মরে যাচ্ছি, আর তোমার সেটা ফালতু মনে হয়? অভি দু চোখ সরু করে বলল, তুমি কষ্টে মরে যাচ্ছ? হুম। কেন? অরুণিমা দুই হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাঁধে নাক ডলতে ডলতে বলল, আমি আজ দরজার বাইরে দাঁড়িয়ে তোমাদের কথা শুনেছি। এখন তো তোমায় চড় দেওয়া ফরজ হয়ে গেল দেখছি। অরুণিমা হেঁচকি তুলে বলল, সৃজনী তোমার পারু, তাই না? অভি উত্তর করল না। অরু নিজ থেকেই বলল, সে তোমায় পছন্দ করে? জানি না, আমি তার মনে ঢুকিনি। তুমি তাকে পছন্দ করো? অভি একবার গলা খাকারি দিল, জলদগম্ভীর স্বরে জবাব দিল, বোন হিসেবে প্রশ্ন করলে বলবো হুম করি, অন্যথায় না। কসম তো? আবার এক কথা। অরু মাথা তুলে বলল, আর আমাকে? আমাকে পছন্দ করো না তুমি? না। অরুণিমা ঠোঁট ভেঙে বলল, কেন? কারণ তুমি খুব জ্বালাও আমাকে। অরু তার কান্না থামালো, হেঁচকি তুলতে তুলতে বলল, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আচ্ছা বলো না। অরু আচমকা অভির একটা হাত নিজের হাতে নিল, তারপর সেই হাতটা তার বুকের বা পাশে একটু খানি উপরে চেপে ধরে বলল, দেখো কি জোরে ধুকধুক করছে দেখেছ? তুমি যদি এই মুহূর্তে না বলো যে তুমি আমায় পছন্দ করো, তাহলে কিন্তু আমি এখানেই মরে যাব। অভি তীক্ষ্ণ চোখে তার দিকে তাকাল, হঠাৎই তার মুখে বক্র হাসি ফুটে উঠল। সে ঝুঁকল, অরুর কানের কাছে এসে চাপা স্বরে বলল, ঠিক আছে যাও, প্রাণ ভিক্ষা দিলাম তোমাকে। আমি তোমায় পছন্দ করি অরুণিমা, যতখানি পছন্দে তোমার সামান্যতম মনষ্ট আমার সহ্য হয় না, ঠিক অতখানি পছন্দ। আরেকটা কথা, সৃজনীর সাথে আমার কোনোকালেই কিছু ছিল না। আমি ওসব কিছুমিছুর মানুষ না। হৃদি আর হাসিম তার প্রমাণ। প্রয়োজনে জিজ্ঞেস করে নিও। স্টুডেন্ট নেম? অরুণিমা রহমান। ইন ইংলিশ? অরুণিমা রহমান। কোন ডিপার্টমেন্ট? অভি পেছনে ফিরল, জানতে চাইল, এই তোমার বিভাগ কি? অরুণিমা বাধ্য মেয়ে হয়ে জবাব দিল, সমাজবিজ্ঞান। অভি সামনে ফিরে বলল, সমাজবিজ্ঞান। রোল? অরুণিমা রোল বলো। অরু গালের নিচে হাত রেখে রোল ভাবছিল। অভি চোখ মুখ শক্ত করে বলল, দরজা ধরে দাঁড়িয়ে না থেকে এদিকে এসে বসো। অরুণিমা গুটি গুটি পায়ে সামনে এলো। আজ তারা তার ভার্সিটি এসেছে। আজ অরুণিমার দ্বিতীয় বর্ষে ভর্তির দিন। গত কয়েকদিন ধরে নিরুপমা অভিকে ফোন দিয়ে বারবার মনে করিয়ে দিয়েছে। আজ সকালেই তারা দুজন ভার্সিটির অফিসে এসেছে নতুন বর্ষে ভর্তির জন্য। অরু মাথা চুলকে বলল, তোমার ফোনটা একটু দাও হামাদ। অভি ভ্রুকুটি করল, কেন? উহু, দাও না। অভির ফোনটা হাতে পেতেই অরুণিমা দ্রুত নিরুপমাকে ফোন দিল। নিরুপমা ফোন ধরতেই অরু তাড়াহুড়ো করে বলল, আপা আমার রোলটা জানি কত? 19-18-90 নাকি 19-90-18? নিরুপমা সহজ গলায় বলল, 19-18-90। ওহহ থ্যাঙ্কু। তোরা কি গিয়েছিস ভর্তি হতে? হ্যাঁ। হামাদ নিয়ে এলো। আচ্ছা। কাজ শেষে আপাকে একটা ফোন দিয়ে জানাস। আচ্ছা ঠিক আছে। অরুণিমা ফোন কাটল। অভির দিকে ফিরে বলল, 19-18-90।
অভি অদ্ভুত চোখে তার দিকে তাকাল। তারপর কোনো কথা না বলে ফর্মটা হাতে নিয়ে একবার চোখ বুলাল। অরুণিমা চেয়ারে বসে হালকা হালকা পা দোলাচ্ছিল। অভি ফর্ম থেকে চোখ না তুলেই গম্ভীর মুখে বলল, অরুণিমা। চুপ হয়ে বসো। এত নড়ছ কেন? অরু কিছু সময়ের জন্য পা দোলানো বন্ধ করল। টেবিলের অন্য পাশে বসা অফিস সহকারী কয়েকবার আর চোখে তার দিকে তাকাল। অভি ফর্মটা পূরণ করে তার নিকট এগিয়ে দিতেই তিনি কিছুটা দ্বিধায় পড়ে জিজ্ঞেস করলেন, আপনি অরুণিমার কি হন? অভির কষ্ট করে জবাব দিতে হয়নি। তার আগেই অরুণিমা নিজ থেকে আগ বাড়িয়ে জবাব দিল, হাজব্যান্ড। সে আমার বর। ওহ সরি, টাইটেল দেখে বুঝতে পারিনি। আপনার বাবার নাম তো সিদ্দিক রহমান। অরু উপর নিচ মাথা নাড়ল। পাশ ফিরে অভিকে দেখিয়ে বলল, ওর নাম হামাদ। হামাদ শিকদার। সেই হিসেবে বিয়ের পর আমার হওয়ার কথা ছিল অরুণিমা শিকদার। কিন্তু সে বলল মেয়েরা নাকি স্বামীর উপাধি নিতে পারে না। তাহলে হাসরের ময়দানে সে তার বরের বউ না হয়ে বরের মেয়ে হয়ে যাবে। হি হি হি। অভি কটমট চোখে তার দিকে তাকাল। এক হাতে তার হাতের কবজি চেপে ধরে দাঁত কিরমির করে বলল, মুখটা এবার বন্ধ করো অরুণিমা। যা জানতে চেয়েছে শুধু সেটাই বলো। অরুণিমা জিভ কাটে। হড়বড় করে বলে, আচ্ছা আচ্ছা, সরি। দুজন সব কাজ শেষ করে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে এলো। অরুণিমা অভির সাথে পা মেলাতে পারছিল না। অভি হাঁটে রিকশার গতিতে। তার পাশাপাশি হাঁটার জন্য অরুণিমাকে রীতিমতো দৌড়াতে হয়। সে দৌড়াতে দৌড়াতে বলল, হামাদ, এই হামাদ। কি? অফিসের ওই মহিলাটা কিন্তু খুব বদ। ওহ, তোমায় দেখে অনেক ভালো ব্যবহার করল। কেন? ওই যে শিকদারদের ছেলে, তার উপর তোমার যা চেহারা, বাপরে বাপ। অভি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাল। অতিশয় শান্ত চাহনি। অরুণিমা সাথে সাথে নিজেকে শুধরে নিল। বলল, আরে চেহারা সুন্দর তো, কিন্তু কেমন যে বানিয়ে রেখেছ নিজেকে। আমি এমনই ভালো। অরুণিমা বলল, আমি মনে মনে কল্পনা করেছি, এই চুল আর দাড়ি ছাঁটলে তোমাকে ভীষণ সুন্দর দেখাবে। তুমি তো আমার কথা শুনো না। একবার এই কাজ করে দেখো, দেখবে সব হা করে তোমায় দেখছে। আমি চাইছি না সব হা করে আমায় দেখুক। অভি বাইকে বসেই হেলমেটটা অরুর দিকে বাড়িয়ে দিল। অরু বলল, তুমি বেঁধে দাও। আমি পারি না। পারবো না। হেলমেট না পরেই থাকো। উহু, এমন করো কেন? অভি পেছনে ফিরল। বিরক্ত মেজাজে তাকে হেলমেট পরাতে পরাতে বলল, তোমাকে মাঝে মাঝে আমার অসহ্য লাগে। অরুণিমা সে কথা পাত্তা দিল না। বলল, হামাদ শুনো না, তুমি আমাকে একটা টাচ মোবাইল কিনে দিতে পারবে? বাটন না কিন্তু, টাচ মোবাইল কিনে দিতে হবে। কেন? তোমার কি কাজ টাচ মোবাইলে? সবাই কি সুন্দর হাতে নিয়ে নিয়ে ঘুরে, আমারও তো ইচ্ছে করে বলো। অভি হ্যান্ডেলবারে হাত চেপে বলল, তোমার সিনেমার নায়কগুলোকে বলো কিনে দিতে। অরু ফিক করে হেসে দিল। বাইক স্টার্ট হতেই পেছনে থেকে দুই হাতে শক্ত করে অভিকে জড়িয়ে ধরল। অভি গা ঝাড়া দিয়ে বলল, এক হাতে ধরো। রাস্তাঘাটে এমন করে ধরো কেন? বিরক্ত লাগে। অরু বলল, এভাবে ধরতে ভালো লাগে, নয়তো হাত পায়ে শীত লাগে। অভি মুখ খিচে বাইক চালানোতে মন দিল। মাথায় আবার সেই মাইগ্রেনের যন্ত্রণা প্রকট হচ্ছে। বাড়ি গিয়ে কিছুক্ষণ হাত পা ছেড়ে শুয়ে থাকতে হবে। অরুণিমা হঠাৎই ভীষণ চঞ্চল হল। মাথা তুলে সামনে কোথাও দেখতে দেখতে চঞ্চল হয়ে বলল, হামাদ, হামাদ, ওই দেখো। জগলু আর একটা মেয়ে। দেখো দেখো। জগলু গিয়েছিল নিউ মার্কেট, টুকটাক সদাইয়ের জন্য, কিন্তু তেমন কিছুই পছন্দ হয়নি। পরশু আবার আসতে হবে। সেখান থেকে বেরিয়ে সে একটা দোকানে গিয়ে চা খেল। তারপর কিছুক্ষণ ভবঘুরে হয়ে হাঁটাহাঁটি করল। শীতের এই ঠান্ডা আমাজে হাঁটাহাঁটি করতে বেশ লাগে। তার হাতে আজ অফুরন্ত সময়। হঠাৎই মানুষের কোলাহলে তার ধ্যান ভাঙল। সে দুই দিকে মাথা নেড়ে আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করল। আওয়াজের উৎস রাস্তার অন্য পাশ। সেখানে অনেকগুলো মানুষ জট পাকিয়ে দাঁড়িয়ে আছে। জগলু কৌতূহলী হয়ে রাস্তা পার হল। একটু তাক ঝাঁক দিয়ে জটলার রহস্য বের করার চেষ্টা করল। শেষে একজন কি জিজ্ঞেস করল, ভাই ঘটনা কি? ছিনতাই কেস ভাই। এই আফার ব্যাগ টান দিয়ে আফারে ধাক্কা দিয়ে ফালায় দিছে। জগলু অবাক হল। ব্যাগ টানল বুঝলাম, কিন্তু ধাক্কা দিল কেন?
আফা তো একটানে ব্যাগ দেয় নাই, উল্টা ছিনতাইকারী রে ধইরা চড় দিছে। সাংঘাতিক। এরপর আর কি? ছিনতাইকারী ছিল বাইকে, দিছে এক ধাক্কা। পুরা ঘটনা চোখের পাতা ফেলার আগেই ঘটে গেছে। জগলু চোখ বড় বড় করে বলল, বাপরে, পুরাই মার্কাটারি মেয়ে মানুষ দেখছি। সে আরও বেশি আগ্রহ নিয়ে ভেতরে উকি দিল। মেয়েটা রাস্তায় বসেছিল, হাত পা কেটে গেছে সামান্য। একটা মাঝবয়সী মহিলা তার গা ঝেড়ে দিচ্ছিল। সে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় সাহস, কত বড় বেয়াদব, দিনে দুপুরে ছিনতাই করে। থাপ্পড় মেরে সব কটাকে সোজা করে দিব। চেনে না আমায়? পাশ থেকে এক লোক বলল, আগে আপনি উঠে বসেন আপা, তারপর যা করার করবেন। সে অগ্নিচোখে মাথা তুলল, সেই চোখে শুধু রাগ আর তেজ। অথচ পথচারীদের ভিড়ে মিশে থাকা একজনকে দেখে আপনা আপনি তার মুখ শিথিল হয়ে এলো। জগলু আশ্চর্য হয়ে বলল, মিতা আপনি? একজন প্রশ্ন করল, আপনি তাকে চিনেন? জগলু মাথা নাড়ে, ছোট করে বলে, জি। সুচিস্মিতা তাকে দেখেই হাফ ছাড়ল। হাত বাড়িয়ে বলল, জুহাইর, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? টেনে তুলুন আমায়। জুহাইর হাত বাড়ায়। সুচিস্মিতা সেই হাত চেপে ধরে উঠে দাঁড়াল। স্বস্তির শ্বাস ছেড়ে বলল, যাক, কাউকে তো পেলাম। সে চারদিক দেখে বিরক্ত হয়ে বলল, আপনারা জানত, আমরা নিজেরাই বাড়ি যেতে পারব। আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। ভিড়টা ধীরে ধীরে কমে এলো। জগলু এক হাত বুকে চেপে বলল, সাংঘাতিক ব্যাপার, সাংবাদিক ম্যাডামকে ছিনতাই করে নিল। সুচিস্মিতা শব্দ করে হাসে, এখনো বড় সাংবাদিক হইনি তো, একবার হয়ে নিতে দিন, এরপর টিভিতে নিউজ করে হলেও খুঁজে বের করব। এরা আমায় চিনেনি এখনো। বাপরে, তো এখন কি হবে? সুচিস্মিতার হাতটা তখনও তার হাতের মুঠোয়। সুচিস্মিতা খোঁড়াতে খোঁড়াতে একটু এগিয়ে এসে বলল, জুহাইর, আপনার কাছে টাকা আছে? জি, কিছুটা। আমায় হোস্টেল অবধি পৌঁছে দিতে পারবেন? জগলু আন্তরিক হয়ে বলল, জি অবশ্যই। জগলু একটা রিকশা ডাকল। সুচিস্মিতা নরম গলায় বলল, আমার কিন্তু উঠতে সময় লাগবে। সমস্যা নেই, আমি সন্ধ্যা পর্যন্ত আছি। সে চোখ বাঁকা করে পাশে তাকায়। ভ্রু কুঁচকে বলে, এই মিষ্টি আচরণ কি আপনি সবার সাথেই করেন? আস্তাগফিরুল্লাহ, এই আপনার হাত ধরার আগে আমি কোনো মেয়ে মানুষের হাত ধরি নাই। সুচিস্মিতা চোখা চোখে বলল, বাবা, তাই নাকি? তো মিস্টার জুহাইর মেয়েদের হাত কেমন? জগলু হেসে ফেলল, ভালোই, মন্দ না। রিকশা চালক প্যাডেল চাপতেই জগলু প্রশ্ন করল, চাকরির কি হলো মিতা? পাকা হলো? ধরে নিন ৯৭% নিশ্চিত। বাকি ৩% একদম লিখিতভাবে নোটিশ হাতে পেলে তবেই হবে। কিন্তু আপাতত বলা যায় চাকরিটা হয়ে গেছে। সাবাস, আপনার বাবা মা নিশ্চয়ই খুব খুশি হয়েছে শুনে। সুচিস্মিতার হাসি মিলিয়ে গেল সহসা। অন্যমনস্ক হয়ে সামনে দেখে খুব নিচু স্বরে সে উত্তর দেয়, জানি না। মানে? সুচিস্মিতা জোরপূর্বক মুখে হাসি টানল। খুব স্বাভাবিক হয়ে বলল, আমার মা বাবার সাথে আমার তেমন যোগাযোগ নেই জুহাইর। সে কি, কেন? ১১ বছর আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। তারা এখন সেপারেটেড। দুজনই আবার বিয়ে করে নিয়েছে। তারা তাদের জীবনে ব্যস্ত। জগলু আতকে উঠা স্বরে বলল, ডিভোর্স? সে আর নিজ থেকে কিছু বলে না। সুচিস্মিতা নিজেই বলল, বাবা আর মা ডিভোর্সের পর থেকেই আলাদা। আর আমি বোর্ডিং স্কুলে, খরচ দুজনই দিত। অর্থের অভাব আমি তেমন একটা অনুভব করিনি কখনো। আমার মা কিন্তু একজন চিকিৎসক, আর বাবা আইনজীবী। খুব শিক্ষিত মানুষ। জীবনের সব শিক্ষাই এদের পূরণ হয়েছে। শুধু একসাথে থাকার আর মানিয়ে নেওয়ার গুণটা অর্জন হয়নি আর কি। বলেই সে আবারও এলোমেলো হাসল। সে সত্যিই হাসল? জগলু তো কেবল তার চোখের মলিনতাটুকুই দেখল। সে বলল, আপনি এখন হোস্টেলেই থাকেন? গার্লস হোস্টেল। ইদানিং নিজের টাকায় চলার চেষ্টা করি। বাবা তবুও মাস শেষে নিয়ম করে একটা টাকা পাঠায়। একটা প্রশ্ন করার জন্য মন আকুপাকু করছিল, কিন্তু জুহাইর সেই ইচ্ছে দমন করল। কিছু বিষয়ে জানার জন্য ভেতরকার সম্পর্ক অনেক মজবুত হতে হয়। তার আর মিতার সম্পর্ক এখনও ওই অবধি যায়নি। সে কেবল তপ্ত শ্বাস ছেড়ে বলল, বুঝেছি। মিতা বলল, আপনার বাড়িতে কে কে আছে জুহাইর?
আমি, আমার মা, আমার ভাই আর ভাবি। বাহ, চমৎকার! ছোট পরিবার, সুখী পরিবার। বলেই সুচিস্মিতা হাসল। জগলু নিজেও কিভাবে হাসে। রিকশাটা নীলক্ষেতে আসতেই কিছু একটা দেখে জগলুর চোখ আটকায়। তাকে দেখামাত্র অনেকটা দূরে বাইকের পেছনে বসে থাকা মেয়েটা হাত নাড়ে। জগলুর তাকে চিনতে 2 সেকেন্ডের মতো লাগল। চেনা মাত্রই তার আত্মা শুকিয়ে এলো। এই পাগল এখানে কি করে? অরুণিমার কথা শুনতাই অভি বাইক থামাল। তারপর তার আঙুল অনুসরণ করে সামনে তাকাল। দেখল অনেক দূরের একটা রিকশায় 2 জন মানুষ বসে আছে। তাদেরকে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। অরু কেমন করে অত দূর থেকে তাদের চিনে নিল সে জানে না। সে বাইক থামাল। রিকশাটা তাদের থেকে কয়েক হাত দূরে আসতেই সে 2 জনকে স্পষ্ট করে চিনল। মেয়েটার মুখ তার চেনা। সেদিনও দেখেছে। অরু হাত নেড়ে ডাকল, জগলু, এই যে আমি এখানে। সুচিস্মিতা অবাক হয়ে তার দিকে তাকাল। জানতে চাইল সে কে। জুহাইর ম্লান মুখে বলল, সে আমার বন্ধুর বউ। আমারও বন্ধু। ভারী মিষ্টি তো কণ্ঠটা। অরুণিমা একটানে হেলমেট খুলল। তার মুখে দুষ্টুমি ভরা হাসি। জগলু তাকে ইশারায় চোখ পাকিয়ে শাসন করল। অরু থোড়াই সে শাসন গায়ে মাখল। সে বার কয়েক জগলু আর তার পাশের সিটে বসা মেয়েটিকে দেখল। তারপর তর্জনী আর বৃদ্ধাঙ্গুল এক করে বলল, খুব ভালো হয়েছে মামা। জিও। অভি পেছনে ফিরে তাকে দেখল। তার মুখ থমথমে। কিছুটা গম্ভীর হয়ে বলল, তুমি কি রাস্তার বখাটে? না, কিন্তু ছেলে হলে আমি খুব বখাটে হতাম। রাস্তায় শীষ বাজাতাম। মেয়েদের কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকতাম। বলে সে আবার রাস্তার অন্য পাশে তাকায়। জগলুদের রিকশা তাদের অতিক্রম করে একটু দূর এগিয়েছে। জগলু দ্রুত পেছনে ফিরে 2 হাত এক করে কিছু একটা মিনতি করল। বিড়বিড় করে কি যেন বলল সাথে, যার অর্থ প্লিজ অরু, আর কিছু বলো না। অরু খিলখিলিয়ে হাসে। জবাবে কেবল 2 দিকে মাথা নাড়ে। 2 হাতের বৃদ্ধাঙ্গুল তুলে হিসহিসিয়ে বলে, বেস্ট অফ লাক। ভাবি পছন্দ হয়েছে খুব। জগলু করুণ মুখে পাশ ফিরল। তার ধারণা মিতা রেগে যাবে ভীষণ। জগলুকে খুব খারাপ ছেলে ভাববে। তারপর আর পুরো রাস্তা তার সাথে কথা বলবে না। কিন্তু এমন কিছুই হলো না। সুচিস্মিতা উল্টো শব্দ করে হাসল। একদম প্রাণখোলা উদাম হাসি। জগলুর দিকে চোখ পড়তেই বলল, খুব মিষ্টি তো মেয়েটা, নাম কি তার? অরুণিমা। আমরা শুধু অরু বলেই ডাকি। বাহ, নামটাও তো মিষ্টি। দেখতে এর চেয়েও মিষ্টি। জগলু বলল, আপনি তার সাথে কথা বললে বুঝবেন সে আসলে কত মিষ্টি। তখন বলবেন আসল মিষ্টতা তার মুখে না, বরং তার কথায়। সে বাড়ি না আসলে আম্মা খুব মন খারাপ করে। এখন আর তাকে ছাড়া আমরা সিনেমা দেখি না। কি মিষ্টি। সুচিস্মিতা হাসল। বলল, আপনাদের অরুর সাথে আমি দেখা করতে চাই। আমার মনে হচ্ছে তার সাথে কথা বললে আমার মন ভালো হবে। অবশ্যই দেখা করবেন। আপনি তার সাথে দেখা করতে চান, এই কথা শুনলে সে খুশিতে ভাত খাওয়া ছেড়ে দিবে। সুচিস্মিতা আবারও কিছুক্ষণ হাসল। সেই হাসির শব্দ মুষলধারে হওয়া বৃষ্টির ন্যায় জুহাইরের বুকের উপর আছড়ে পড়ল। জুহাইরের মন চাইল সুর তুলে গান ধরতে। চমকিবে ফাগুনেরও পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনেরও পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ, অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরডরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরডরে বাঁধিব। বাঁধনবিহীন সে যে বাঁধন অকারণ। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী। গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ। মায়াবন বিহারিণী। নীলা। জীবন নিয়ে আপনার দর্শন খুবই আলাদা। বিশেষ করে আমার ভাবনার চেয়ে অনেক বেশি আলাদা। একটা প্রশ্ন করি আপনার কাছে। আপনি বললেন জীবন নাকি ঘোর অমানিসায় ডুবে থাকা ঘন জঙ্গল। আসলেই কি তাই? জীবনের পাঠ এক একজনের কাছে এক এক রকম। কিন্তু দিন শেষে আমাদের সমাপ্তিটা কেন যেন সুন্দরী হয়। আমার ধারণা আপনার জীবন একটা সময় গিয়ে খুব বেশি সুন্দর হবে নীলা। সেই সুন্দর জীবনের পথে পা বাড়াতে হবে স্বয়ং আপনাকে নিজ থেকে। আমি বড়জোর আপনাকে সেই পথ দেখাতে পারি। চলতে হবে কিন্তু আপনাকে একা একা। নিরুপমা রহমান। আপনার কি মনে হয় না আপনি প্রচণ্ড ফুটবল চিত্তের একজন নারী? এখনকার মেয়েরা কি এতটাও ফুটবল হয়? নাকি আপনি জোরপূর্বক নিজেকে অক্ষম করে রেখেছেন?
কোনটা? সম্মান জিনিসটা খুব দামি, অর্জন করে নিতে হয়। যেচে পড়ে কেউ কাউকে সম্মান করে না নীলা, আপনাকেও করবে না। সেই সম্মান আপনাকে নিজ গুণে অর্জন করতে হবে। শুধুমাত্র পৃথিবীকে দোষে আর নিজের কপালের উপর সবটা ছেড়ে দিয়ে নির্ভর হওয়া যায় না নীলা। কখনো কখনো প্রথম পদক্ষেপটা নিজেকেই ফেলতে হয়, এরপর পর আরও কিছু পদক্ষেপ। এরপর দেখবেন আরও অনেকগুলো মানুষ আপনার সাথে এসে দাঁড়িয়েছে, যারা আপনারই মতো সমাজের ভয় ঘরে বন্দী ছিল। কাউকে না কাউকে আগ বাড়িয়ে সামনে আসতে হয় নীলা। আপনি সেই পথিকৃৎ হয়ে উঠুন। আমি তো আছি আপনার প্রদীপ হয়ে। উন্মুক্ত প্রান্তরে ছুটে গিয়ে আপনার দুঃখ বিসর্জনের দিকটি ভালো লাগল। ছুটে যেতে পারেন, কোনো বাধা নেই। তবে আমি পাশে এসে দাঁড়ালেই আপনার দুঃখ কমে যাবে? আমি কিন্তু শুধুই পাশে দাঁড়ানোর মানুষ না। আপনার আবদারের সাথে আমি নিজের সামান্য প্রত্যাশা যোগ করতে চাই। আমি আপনাকে আলতো করে জড়িয়ে ধরতে চাই, খুব আস্তে করে। একা একা কান্না করা ভালো বিষয় না। আমি চাই আপনি আমার খুব কাছাকাছি এসে কান্না করুন, যেখান থেকে আমরা দুজনই দুজনের দীর্ঘশ্বাস টের পাব, যেখান থেকে আমরা দুজনই দুজনের অনুভবটুকু উপলব্ধি করতে পারব। আমি আপনার পাশে আছি নীলা। আপনি কি আপনার চারপাশে আমার অদৃশ্য অস্তিত্ব টের পাচ্ছেন না? আমি কিন্তু আপনাকে টের পাই। এই যে এই মুহূর্তে আমি লিখছি, আমার মনে হচ্ছে আপনি আমার সামনে বসে আছেন, গালের নিচে হাত রেখে। তারপর খুব মন দিয়ে আমার কথা শুনছেন। তারপর একটু পর পর জোরতায় সংকোচে মাথা নামিয়ে নিচ্ছেন। আমি কিন্তু আমার পাশে সেই সলজ্জ নীলাকে প্রায়শই টের পাই। মিশন নিয়ে আপনাকে মোটেও ভয় দেখাচ্ছি না। আমি কেবল একটি সম্ভাবনার কথা বলেছি আপনাকে। আমরা কিন্তু মিশনে যাওয়ার আগে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে তবেই মিশনে যাই। আপনি যেহেতু আমার পত্রমিতা, তাই আপনাকে জানিয়ে গেলাম। যদি দেখেন মিশনের বহুদিন পরেও আমার আর খোঁজ নেই, তবে বুঝে নিবেন জীবন প্রদীপ নিভে গেছে। এতে আমার দুঃখ কিংবা আফসোস কিছুই নেই। আমার যাই হোক, আপনি থামবেন না। আপনার জন্য শুভকামনা। ইতি, মেজর মুস্তাফা, আর্মি ক্যাম্প, রাঙামাটি। এহতেশাম চিঠি লিখা শেষ হতেই সেটা খামে পুরল। তারপর অতি সন্তর্পণে খামের মুখ বন্ধ করল। কাল সে চিঠিটা ডাকবক্সে ফেলবে। সেই উঠে দাঁড়িয়ে মুঠোফোন বের করল। আজ একটা অদ্ভুত শখ হচ্ছে। মন চাইছে একটা নম্বরে ডায়াল দিতে। নম্বরটা অনেক আগে থেকেই সংগ্রহে আছে, অথচ কখনো ফোন দেওয়া হয়নি। আজ কি আরেকটা নিয়ম ভঙ্গ করা যায় না? এহতেশাম ঘড়িতে সময় দেখল, রাত 12:51। এতক্ষণে ঘুমিয়ে গেছে বোধ হয়। সে পুনরায় ফোনটা পকেটে রাখল। তারপর কিছু সময় বাদে আবার হাতে নিল। আগোপাস কিছু না ভেবে দ্রুত ডায়াল করল সেখানে। প্রথমবার রিং হতে কেউ ধরল না, তবে দ্বিতীয়বারে কলটা রিসিভ হল। কল রিসিভ করার পর ওই পাশের মানুষটা কোনো কথা বলল না। এহতেশাম নিজেও কিছু বলেনি। অনেকটা সময় পর অন্য পাশ থেকে একটা ভীতু সন্ত্রস্ত মেয়েলি কণ্ঠ ভেসে এলো। মেয়েটির উপর এহতেশামের এক জনমের মায়া। চোখটা প্রায় লেগেই এসেছিল। ঠিক তখনই কর্কশ শব্দ করে মুঠোফোনটা বেজে উঠল। ঘুম ঘুম চোখে সেই শব্দ প্রচণ্ড বিদ্ঘুটে শোনাল। নিরুপমা চোখ মুখ কুঁচকে উঠে বসল। তারপর পুরোপুরি চোখ মেলে স্ক্রিনে ভাষা নম্বরটির দিকে তাকাল। তার ঘুম পুরোপুরি উবে গেছে। সে সতর্ক চোখে নম্বরটা খেয়াল করে। পরিচিত কারো নম্বর তো মনে হচ্ছে না। অপরিচিত কেউই হবে। নিরুপমা আশ্চর্য হয়ে স্ক্রিন দেখে। এত রাতে তাকে কে ফোন দিবে? রাত 12:51। একটা অজানা ভয় হঠাৎ তাকে জেকে ধরল আষ্টে পৃষ্ঠে। রাহাতের ফোন? সে তো মাঝে মাঝে এই জঘন্য কাজ করে। নিরুপমা খুব ভীতু হয়ে ফোনটা রিসিভ করল। শুরুতেই কোনো কথা বলল না। যখন দেখল অন্য পাশ থেকে কোনো শব্দই কানে আসছে না, তখন ভয়ে ভয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ফোনের অন্য পাশ নীরব। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঝিঝি পোকার ডাক কানে এলো। এছাড়া আর কোনো শব্দ না। নিরুপমা অনেকটা সময় ফোন কানে চেপে বসে থাকে। প্রায় 5 মিনিট পর ভয়ে ভয়ে বলে, রাহাত। 6 মিনিট 43 সেকেন্ড ব্যাপী চলমান কলটা চট করে কেটে গেল। নিরুপমা থতমত খেয়ে ফোনটা কান থেকে নামিয়ে আনল। এই পুরোটা সময় অন্য পাশ থেকে কোনো শব্দ আসেনি।
তবুও নিরুপমার মনে হলো ফোনটা রাগ করে কাটা হয়েছে। কিন্তু কেন? নিরু তো রাগ দেখানোর মতো কিছুই বলেনি। এহতেশাম অত্যন্ত বিক্ষিপ্ত মেজাজে ফোন কাটল। নিরুপমার মুখে রাহাতের নাম শুনতেই মেজাজ খারাপ হল। এই রাত বিড়েতে সে তার এক্স হাজবেন্ডের নাম মুখে নিচ্ছে, অথচ একবারও তার মুস্তাফার কথা মনে হয়নি। অকারণেই রাগ আর অভিমান হলে মানুষের আর কিছুই ভালো লাগে না। এহতেশামের হলো তাই। ফোনটা কেটেই সে হনহনিয়ে নিজের তাঁবুর দিকে পা বাড়াল। যেতে যেতে নীলার প্রতি তার অদৃশ্য অভিমানও প্রকট হল। মন চাইছে এখনই আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে, এত নাম থাকতে আপনি রাহাতের নামই কেন নিলেন? আপনি কি এখনও তার সাথে কথা বলেন? এই কথা তো আপনি কোনোদিন আমায় বলেননি নীলা। অরুণিমার ক্লাস শুরু হয়েছে 2 দিন হল। সে নিজ থেকেই যাতায়াত করে। শুধু প্রথম দিন অভি তাকে দিয়ে এসেছিল। তারপর থেকে অরু নিজেই আসা যাওয়া করে। ভার্সিটিতে একা যাওয়ার অভ্যাস তার অনেক আগে থেকেই আছে। অভির সাথে তার সম্পর্ক ওই এক জায়গাতেই আটকে আছে। সেখান থেকে উন্নতি কিংবা অবনতি কিছুই হয়নি। তবে একটা ব্যাপার ঘটেছে, তা হলো অরু ইদানিং কিছুতেই সৃজনীকে সহ্য করতে পারছে না। তার ভালো খারাপ কোনো কিছুই না। সৃজনী সামনে এলেই তার রাগ উঠে। সে দ্রুত মুখ ফিরিয়ে নেয়। এত রাগ অরুর জাহানারা বেগমকে দেখেও হয় না। মন চায় সৃজনীর গলা টিপে ধরতে। হামাদের সাথে তার এত কিসের কথা? বিয়ের পর প্রথম প্রথম সে খুব নির্বিকার ছিল। সে নিজেই সৃজনীকে ঠেলে ঠেলে অভির কাছাকাছি পাঠিয়েছে। কিন্তু বিয়ের 2-3 মাস গড়াতেই অরুণিমা কেমন যেন পাল্টে গেল। তখন সে ব্যতীত অভির সান্নিধ্য পাওয়া সমস্ত মেয়ের উপর তার রাগ হতো। প্রচণ্ড রকমের রাগ। সৃজনীকে পারতে সে নিজের ঘরে ঢুকতে দেয় না। মাঝে মাঝে মুখের উপর ধাম করে দরজা বন্ধ করে দেয়। অভি চুপচাপ তার কার্যকলাপ দেখে। কখনো টু শব্দ করে না। মাঝে মাঝে তাড়াহুড়ো করে অন্যদিকে ফিরে যায়। ফলস্বরূপ তার চাপা হাসি অরুণিমার আর দেখা হয় না। সেদিন ভার্সিটি শেষে ফেরার পথে ঝুমঝুম করে বৃষ্টি নেমে এলো। এখনো বৈশাখ মাস আসেনি। শীতের শেষ সময় চলছে। এ সময়ে খুব সচরাচর বৃষ্টি হয় না। শরীরে বৃষ্টির ফোঁটা পড়তেই অরুণিমা আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকাল। তার কাছে ছাতা নেই। সে দ্রুত ডানে বায়ে তাকায়। আশেপাশে কোনো ছাউনি নেই। বিনুদার দোকান আরও 20-30 কদম পড়ে। অরুণিমা হাত দুটো মাথার উপর রেখে সেদিকে ছুটল। সে ভেবেছিল অভিকে সেখানে পাওয়া যেতে পারে। কিন্তু অভি ছিল না। তবে জগলু ছিল। তাকে দেখতেই সে হাসিমুখে বলল, কি ব্যাপার অরু? পুরোই তো ভিজে গেলে। অরুণিমা গা ঝেড়ে বলল, এই অসময়ে জীবনে বৃষ্টি হতে দেখেছ? পুরাই ভিজিয়ে দিয়েছে। তোমার বর কোথায়? সে কি আজ আসেনি তোমার এদিকে? সকালে একবার এসেছিল, তারপর আর আসেনি। আমি ভাবলাম তোমায় হয়তো আনতে গেল। অরুণিমা মুখ বাঁকা করে বলল, সে আমায় আনবে? অত ভালো সে কবে হলো? সে একটা বেঞ্চে গিয়ে বসল। জগলু বলল, চা খাবে? না, ইচ্ছে হচ্ছে না। অরুণিমা মুখভার করে বলল, তুমি কি জানো একটা কথা? জগলু দু চোখ সরু করে। কি কথা? অরুণিমা ভারী নিঃশ্বাস ছাড়ে। ক্লান্ত হয়ে বলে, সৃজনী সেদিন আমাদের ঘরে এলো। তারপর হামাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ কেঁদে দিল। সাংঘাতিক কান্না করল কেন? সে বোধহয় হামাদকে পছন্দ করে। জগলু মনোযোগী শ্রোতার মতো তার কথা শুনে। অরু বলল, হামাদকে সে এটাও বলেছে যে হামাদ নাকি তাকে শাস্তি দেওয়ার জন্য আমায় বিয়ে করেছে। এমনটা বলল? হুম। আমি খুব কষ্ট পেয়েছি। জগলু সোজা হয়ে বসল। গম্ভীর গলায় বলল, সে মিথ্যা বলেছে। সে অভিকে পছন্দ করত। অভি কোনোদিনই তাকে অমন চোখে দেখেনি। অরু মাথা নামিয়ে বলল, আমি সেদিন রাতে খুব কেঁদেছি। তারপর গিয়ে মন হালকা হয়েছে। ইদানিং সারাদিন বাড়িতে পুলিশের মতো থাকতে হয়। সৃজনীকে কিছুতেই আমার ঘরের আশপাশ ঘেঁষতে দেই না। ভালো করেছি না বলো? খুব। এই প্রথম একটা বৃদ্ধিমানের কাজ করেছ। অরুণিমা হাসল। জগলু আনমনা হয়ে সামনে তাকাতেই কিছু একটা দেখল। তারপর অস্ফুটস্বরে বলল, মিতানা? অরুণিমা তার দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে দেখে রাস্তার অন্য পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা কুর্তি আর ডেনিম ব্লু জিন্স।
গলার কাছে স্কার্ফ পেঁচানো। মেয়েটাকে দেখতেই সে হাসল। বলল, তোমার বান্ধবী এসেছে। জগলু তার দিকে ফিরে হঠাৎই কিছু মনে পড়তে চোখ মুখ শক্ত করে বলল, মেয়েটার নাম সুচিস্মিতা। আর আমার নাম জুহায়ের। ভুলেও যদি তুমি তার সামনে আমার নাম জগলু বলেছ তাহলে এই চায়ের কাপ দিয়ে আমি তোমার মাথা ফাটাবো। অরু ঠোঁট টিপে হাসল। বলল, বাবা, জগলু সাহেবের কত ডিমান্ড? চুপ। জুহায়ের বলো। জগলু না। সুচিস্মিতা রাস্তা পেরিয়ে তাদের সামনে এলো। অরুণিমাকে দেখামাত্রই হাসি দিয়ে বলল, আরে তোমার নাম অরুণিমা না? অরু অবাক হল। তুমি চেনো আমায়? হ্যাঁ। জুহায়ের সেদিন বলল তো। বলেই সে পাশে তাকায়। জগলু বলল, অফিস থেকে এলেন? জি। আজ আগে আগে কাজ শেষ। সুচিস্মিতা বলল, আমি আজ চা খাব। বৃষ্টিতে চা খেতে আমার দারুণ লাগে। অরু বলল, তুমি চা খেলে আমিও খাব। এই জগ। অরু থামল। নিজেকে সংশোধন করে বলল, জুহায়ের ভাই, আমাদের দুজনের জন্য 2 কাপ চা দিতে বলো তো বিনু দাকে। সুচিস্মিতা তার পাশে এসে বসল। অরুণিমা তাকে আগাগোড়া দেখে বলল, তুমি খুব সুন্দর আপা। তাই? হুম। তুমি এর চেয়েও বেশি সুন্দর। অরুণিমা তাকে আরও একবার ভালো করে দেখে। তার চুলে বেনি, চোখে চিকন ফ্রেমের চশমা, গলায় আইডি কার্ড ঝুলছে, কানে সাদা পাথরের একটা কানের দুল জল জল করে জ্বলছে, এক কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলছে, এক হাতে ঘড়ি, অন্য হাত ফাঁকা, পরনে সাদা হিল জুতো। অরুণিমা বলল, তোমার জামাটা সুন্দর, কিন্তু তুমি আমার পাড়ায় থাকলে এই জামা পরে বের হতে পারতে না। সুচিস্মিতা কপাল কুঁচকে বলল, কেন? পাড়ার চাচি সমাজ কানাঘুষা করত। হুম। ট্যারা চোখ করে তাকাত। মিতা হাসল। গভীর স্বরে বলল, তাতে আমার কিছুই হতো না। আমি এসব গায়ে মাখি না। সে নিজ থেকেই জানতে চাইল, তোমার বাড়িতে কে কে আছে অরুণিমা? আমার বাড়িতে আমি, মা, নীরু আপা আর তুতুন। তুতুন কে? অরু মুখ নামিয়ে বলল, নীরু আপার ছেলে। বাহ, খুব সুন্দর নাম। শুনেই আদর আদর পাচ্ছে। না না, তুতুন তার ডাকনাম। তার ভালো নাম নিহাদ। এটা আরও সুন্দর। সুচিস্মিতা হাতের উপর ভর দিয়ে বাইরের দিকে তাকালো। অরু তাকালো তার দিকে। জীবনে এই প্রথম সে এমন একজন মানুষের দেখা পেয়েছে যে নীরু আপার কথা শোনার পরেও আলাদা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আগ্রহ করে তার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকার কারণ জানতে চায়নি। যেন এসবে তার কোনো বিশেষ আগ্রহ নেই। অরুণিমার তাকে সত্যিই খুব পছন্দ হল। সে ছটফটে গলায় বলল, সুচিস্মিতা আপা, তোমার কণ্ঠ ভীষণ সুন্দর। তাই? তোমার কণ্ঠ ভীষণ মিষ্টি। জগলু 2 কাপ চা হাতে নিয়ে এগিয়ে এলো। সুচিস্মিতা একটা কাপ নিজের হাতে নিয়ে জগলুর দিকে তাকালো। বলল, পরশুই পুরোপুরিভাবে জয়েন করেছি সেখানে। এখন মাঝে মধ্যে সুযোগ পেলেই আপনাদের এই টঙে আসা হবে। জগলু মাথা নামিয়ে বলল, জি, আসবেন। অরুণিমা বলল, তুমি চাকরি করো? হুম। আমি একজন জার্নালিস্ট। অরু ঠোঁট গোল করে বলল, ও। বলে আবার সে তার দিকে তাকালো। মেয়েটাকে দেখেই তার অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় সে বাংলাদেশে নেই। বাংলাদেশের একজন মেয়ে এমন দাপিয়ে চাকরি করে বেড়াচ্ছে, বিষয়টা খুব দুর্লভ। আজকাল শিক্ষকতা বাদে অন্যান্য পেশায় মেয়েদের খুব একটা দেখা যায় না। সাংবাদিকতায় তো আরও আগে না। অরুণিমা বলল, একটা কথা বলি। সুচিস্মিতা বড় করে একটা চুমুক দিল চায়ের কাপে। তারপর আন্তরিক হয়ে বলল, আরে বলো না। এত ভয় পাচ্ছ কেন? তোমার বয়স কত? 26। অরু তাজ্জব হয়ে বলল, 26? তোমার মা বাবা এখনো তোমায় বিয়ের জন্য জোরাজুরি করে না? সুচিস্মিতা ফিক করে হাসল। বলল, না, তারা আমায় জোর করে না। তারা নিজেরাও দেরিতে বিয়ে করেছে। অরু বলল, তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই। আমি হোস্টেলে থাকি। আমার মা বাবাও আলাদা আলাদা থাকেন। তাদের অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। এখন তারা যার যার সংসারে ব্যস্ত। অরুণিমা চুপ হয়ে গেল। আর নিজ থেকে কিছু বলল না। মেয়েটা কত অবলীলায় সবটা বলে দিল। অথচ কথাগুলো কি এক নিঃশ্বাসে বলার মতো এতটাই সহজ ছিল? সুচিস্মিতা চায়ের কাপে চুমুক দিল। সরাসরি জগলুর দিকে দৃষ্টিপাত করে গম্ভীর হয়ে বলল, জুহায়ের, একটু পর আমি নীলক্ষেত যাব।
বই কিনতে। আপনি কি আমার সাথে যাবেন? সেদিনের রিকশা ভ্রমণ তোলা ছিল। আজ আপনি চাইলে আপনাকে সাথে নিতে পারি। জুহাইরের মনে হলো তার পাশ দিয়ে অনেকগুলো রঙিন ডানার প্রজাপতি ডানা ঝাপটে উড়ে এলো। পাশে কোথাও সুন্দর করে ভায়োলিন বেজে উঠল। সেই ভায়োলিনের শব্দ দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার তার কানেই ফিরে এলো। সে অপ্রস্তুত হয়ে জবাব দিল, জি। আমার সমস্যা নেই। তাহলে তৈরি থাকুন। আমরা বৃষ্টি পুরোপুরি থামতেই বেরিয়ে যাব। বাড়ি এসেই অরুণিমা হাত পা ছড়িয়ে ধপ করে খাটে গিয়ে পড়ল। অভির সাথে আজ সারাদিন দেখা হয়নি। বাড়ি আসার পরই অরুণিমার তার মুখটা মনে পড়ল। সে ভাবল আজ অভি বাড়ি ফিরলে সে একটু মন ভরে কথা বলবে তার সাথে। হৃদি দরজায় উকি দিয়ে বলল, ময়না পাখি আসি। অরুণিমা পেছনে ফিরে একগাল হেসে জবাব দেয়, আসো আসো। তোমাকেই ভাবছিলাম। মিথ্যে কথা। তুমি শুধু অভি ভাইজানকে নিয়েই ভাবো। উহু। হামাদের পরে সবচেয়ে বেশি তোমাকে নিয়েই ভাবি। হৃদি বলল, ছাদে যাবে অরু? কেন? ছাদে কি? রংধনু উঠেছে আকাশে। খুব সুন্দর দেখাচ্ছে আকাশ। আমার একা যেতে ইচ্ছে করছে না। তুমি সহ চলো। অরু দ্রুত উঠে বসল। শরীরটা এক প্রকার টেনে তুলে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা চলো। বাড়ির ছাদটা খুব সুন্দর, কিন্তু দেয়ালে শেওলা পড়া। বৃষ্টি হলে সেই গাঢ় সবুজ শেওলা চুয়ে চুয়ে পানি পড়ে। অরুণিমা খুব সাবধানে পা ফেলে। বৃষ্টির পানিতে পুরো ছাদ পিচ্ছিল হয়ে আছে। আকাশে সত্যিই আজ রংধনু দেখা যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার, অরু জীবনেও রংধনুতে 7টা রং পায় না। হয় 7-এর বেশি পায়, নয়তো 7-এর কম। বেশিরভাগই পায় 5টা রং। আজকেও মোট 5টা রঙই স্পষ্ট দেখা যাচ্ছে। সে আকাশ দেখতে দেখতে বলল, তোমায় একটা প্রশ্ন করব হৃদি? হ্যাঁ, করো না। সৃজনী কি হামাদকে নিয়ে ছোট থেকেই এমন? হৃদি কপাল কুঁচকে বলল, কেমন মানে? বুঝিনি। এই যেমন হামাদের একটা কিছু হলেই সে ব্যস্ত হয়ে ওঠে। সব কাজ ছেড়ে হামাদের পেছনে পড়ে থাকে। ভাব এমন যেন হামাদের যন্ত্রণায় মলম দেওয়ার দায়িত্ব শুধুমাত্র তার। হৃদি হাসল। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলল, একদম। সৃজু ছোট থেকেই এমন। অভি ভাইজান সবসময়ই একটু চাপা স্বভাবের। ভিড়ভাট্টা এড়িয়ে চলেন। নিজের মতো থাকতে পছন্দ করেন। আর সৃজু সবসময় তার সাথে সাথে থাকত। সৃজুর প্রিয় ভাইজান হল অভি ভাইজান। ভাইজানের একটু হাত কেটে গেলেই সৃজু অস্থির হয়ে উঠত। সেই তখন থেকেই সে ভাইজানের হাতে ব্যান্ডেজ বেঁধে দিত। ভাইজানের খুনের ঘটনার পর আমরা কেউ তার ধার ঘেঁষিনি ভয়। কিন্তু সৃজু সেদিনও ভাইজানের ঘরে গিয়েছিল। তার গালে যেই কাটা দাগটা আছে সেটাতে সবার প্রথম ঔষধ সৃজনই দিয়েছিল। সৃজু। হৃদি ঠিকমতো কথাটা শেষ করতে পারল না। তার আগেই অরুণিমা হাত উঁচিয়ে ধরে বলল, থামো হৃদি, প্লিজ থামো। আর শুনতে চাই না। কি তুমি এমন রেগে গেলে কেন? অরুণিমা আর ছাদে দাঁড়াল না। উল্টো বড় বড় শ্বাস টেনে হনহনিয়ে ছাদ থেকে বেরিয়ে গেল। হৃদি শুধু তাজ্জব হয়ে তার কার্যকলাপ দেখে। আশ্চর্য ব্যাপার, সে রেগে গেল কেন? অভি বাড়ি ফিরেছে মাত্র। ঘরে এসেই পাখা ছেড়ে খাটের উপর গিয়ে বসল। আজ বৃষ্টি হওয়া সত্ত্বেও আবহাওয়া ভ্যাপসা। কেমন যে গরম গরম লাগছে। সৃজনী পানির গ্লাস হাতে তার ঘরে এলো। তারপর আস্তে করে হাতটা তার দিকে বাড়িয়ে দিল। অভি প্রথমে তার হাতে থাকা গ্লাসটা দেখে, তারপর দেখে তার মুখ। চোখাচোখি হতেই সে বিরক্তিতে চোখ সরাল। তোকে বলেছি পানি দিতে? তুমি ঘেমে আছো। তোর কি? আমার সাথে রাগ ঝাড়ো। পানির সাথে কিসের রাগ? সৃজনী, যা এখান থেকে। অভি পানির গ্লাসটা ঠেলে সরাল। সৃজনী আবার সেটা তার মুখের সামনে এনে ধরল। এই কাজের পুনরাবৃত্তি ঘটল আরও কয়েকবার। সৃজনী বলল, আমার সাথে রাগ পানির উপর মেটাচ্ছা কেন? অভির ধৈর্যচ্যুতি ঘটল। সে ক্রুদ্ধ হয়ে এক ঝাড়ায় সৃজনীর হাতে থাকা পানির গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারল। সৃজনী ব্যথিত চোখে সেদিকে তাকায়। অভি দুহাতে মাথা চেপে বলল, তোকে মানা করেছি না এসব করতে? যা তুই। আমার সামনে আসবি না, খবরদার। সৃজনী খটখটে শুকনো চোখে তার দিকে তাকাল। তারপর আনমনে দুটো ঢোক গিলে 2 কদম সরে এলো। সরতে গিয়েই বিপত্তি বাঁধল। মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের ভগ্নাংশের এক টুকরো গিয়ে গভীরভাবে তার পায়ে চুবল। সৃজনী ব্যথায় আর্তনাদ করে উঠল।
যন্ত্রণায় সমস্ত শরীর কুঁকড়ে গেল। শরীরের ভার হারিয়ে নিচে পড়ার আগেই সে কোনো রকমে খাটে গিয়ে বসল। অভি তার পা দেখল, তারপর আবার চোখ সরিয়ে নিল। সৃজনী ব্যথাতুর স্বরে বলল, আমি মরে গেলেও তুমি কোনোদিন আমার যন্ত্রণা বুঝবে না। গাঢ় লাল রঙের চটচটে তরল তার পা গড়িয়ে টুপ টুপ করে মেঝেতে পড়ছিল। অভি বলল, দেখি পা তোলো। এক টান দিব, কাঁচ বেরিয়ে আসবে। সে পা তুলল, তুলে সেটা খাটের উপর রাখল। অভি বিরক্তিতে মুখ খিচে কেবলই তার পা স্পর্শ করেছে, ঠিক তখনই একটা তাজ্জব হওয়ার মতো ব্যাপার ঘটে গেল। অরুণিমা কোথা থেকে হিংস্র হায়নার মতো ছুটে এসে সপাটে সৃজনীর গালে একটা চড় বসাল। সেই শব্দ 2 দফা দেয়ালে প্রতিধ্বনিত হল। অভি হতবিহ্বল হয়ে তার দিকে তাকায়। অরুণিমার মুখে এমন কঠোরতা সে এর আগে দেখেনি। সৃজনী অবাক চোখে তার দিকে তাকাতেই সে দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোর লজ্জা শরম নাই? সারাক্ষণ আমার ঘরে এসে আমার বরের ঘাড়ের উপর পড়ে থাকিস কেন? অশ্বত্থ গাছের ডালে বসা 2টো শালিক ডানা ঝাপটে দূরে কোথাও উড়ে গেল। শিকদার বাড়ির দক্ষিণ দিকের ঘরটায় তখন পিনপতন নীরবতা। সৃজনী ফ্যালফ্যাল চোখে সামনে তাকায়, তারপর অবাক হয়ে একটা হাত গালে ছোঁয়ায়। অরুণিমা খপ করে তার হাতের কবজি চেপে ধরে বলল, বারবার কেন তুমি আমার ঘরে আসো? খেয়ে দেয়ে কোনো কাজ নেই তোমার? বলেই সে পাশে তাকায়। অভি তখন তার দিকেই তাকানো, দৃষ্টিতে কেমন থমথমে ভাব। অরুণিমার সাথে দৃষ্টি বিনিময় হতেই অরু অভিমানী সুরে বলল, কেন তুমি ওর এত যত্ন করো? কেন তুমি বারবার ওকে তোমার ঘরে আনো? সৃজনী কোনো জবাব দিল না। তার অবিশ্বাস্য দৃষ্টি তখনও অরুণিমার দিকে। অরুণিমার কাছ থেকে এমন আচরণ সে আশা করেনি। সে ভাঙা সুরে বলল, অরু আমি কেন যেন মুখের কথা শেষ হল না। সৃজনী তার আগেই থেমে গেল, কণ্ঠস্বর নিজ থেকে জমে গেল। হৃদিতা হন্তদন্ত হয়ে দরজায় এসে দাঁড়াল। বড় বড় চোখে সামনে তাকাতেই সে দেখল সৃজনীর পায়ের রতে খাটের চাদর ভেসে যাচ্ছে। অভি ভাইজান চুপ করে বসা থেকে উঠে দাঁড়ালেন। ইতিবাচক নেতিবাচক কোন প্রতিক্রিয়াই দিলেন না। তাকে দেখালো খুবই ভাবলেশহীন। সৃজনী অসহায় চোখে অভির দিকে তাকাল। সেই চোখের ভাষা দুর্বোধ্য ছিল না। একবার তাকালেই সেই চোখ পড়ে নেওয়া যেত, কিন্তু অভি সেদিকে তাকাল না। উল্টো খুব দায়সারা হয়ে হেঁটে গেল। যেতে যেতে হৃদিতাকে দেখে বলল, হৃদি, দিদানের ঘর থেকে তুলো আনো তো। অরুণিমা তাকালো সৃজনীর পায়ের দিকে। তাকাতেই কিছুটা শান্ত হয়ে এলো। ছলছল চোখে 2 পা সরে এলো। সৃজনী তার দিকে দেখে বলল, আমি পানি নিয়ে এসেছিলাম। তুমি রাগ হলে? অরুণিমা উত্তর দিল না। চুপ হয়ে একবার পুরো ঘরে চোখ বুলাল। সৃজনীকে সে মারত না, এমনভাবে গায়ে হাত তোলার স্বভাব তার নেই। কিন্তু আজ কি হলো সে জানে না। তার প্রচণ্ড কষ্ট হল। সে ঘরের বাইরে আসতেই দেখল সৃজনী খাটে বসে আছে, তার পাটা খাটের উপর তোলা। অভির একটা হাত তার পায়ে। এই দৃশ্যটা দেখামাত্র ভেতরটা কেমন ছাদ করে উঠল। অরুণিমার মনে হলো এটা খুব কষ্টের দৃশ্য। এই দৃশ্যটা একান্তই তার আর হামাদের হওয়ার ছিল। জগলুদের বাড়িতে সেদিন তাকে এমন করেই নূপুর পরিয়েছিল হামাদ। তার কাছে বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি বলতে সেটাই আছে। সেই স্মৃতি হামাদ অন্য কারো সাথে ভাগাভাগি করবে? এটাও কি হতে পারে? তাহলে অরুণিমার নিজের বলতে কি রইল? কিছু না, কিছুই না। বিয়ের পরেও একবার এমন হয়েছিল, হামাদের হাত পা কেটেছিল, আর সৃজনী এসে সেটাতে মলম মেখেছিল। অরুণিমা কি সেদিন রাগ হয়েছিল? সে তো রাগ হয়নি। ভাইয়ের প্রতি বোনের স্বচ্ছ আবেগ ভেবেই সে সেটা গ্রহণ করেছিল। কিন্তু আজকাল আর সেটা হয়ে ওঠে না। অরুণিমা এখন আর সেই চোখে কোনো বৈধ কিংবা স্বচ্ছ আবেগের দেখা পায় না। সে যেটা দেখে সেটা বোধ করি কোনো বিবাহিত নারী হাসিমুখে সয় নিতে পারবে না। হৃদিতা তুলো হাতে ঘরে এলো। অভি গা ছাড়া ভঙ্গিতে সৃজনীর সামনে এসে দাঁড়াল। তারপর হাঁটু গেড়ে বসে এক হ্যাচকা টানে তার পা থেকে কাচের টুকরোটা বের করে আনল। হৃদিতা তার পাশে এসে দাঁড়াল। অভি বলল, হৃদি, ব্যান্ডেজ করে দে তো। আশা করি ভেতরে আর কাচ ভাঙা নেই। কি রে, তোর কি মনে হচ্ছে ভেতরে কিছু আছে? সৃজনী শূন্য দৃষ্টিতে তার দিকে তাকাল। ফ্যাকাশে মুখে বলল, না, নেই। হৃদি, জি ভাইজান, ব্যান্ডেজ করে দে।
হৃদিতা উপর নিচ মাথা নাড়ল। অভি পকেটে একটা হাত গুজে নির্বিকার চিত্তে ঘর থেকে বেরিয়ে গেল। এর মাঝে একবারও অরুণিমাকে কিছু জিজ্ঞেস করল না। এরবারও জানতে চাইল না কেন সে এমনটা করেছে। এমনকি ন্যূনতম কোনো প্রতিক্রিয়া পর্যন্ত দেখাল না। অরুণিমা লক্ষ্য করল অভি তার দিকে একবারও তাকায়নি। একটিবারও না। যেন এই ঘরে অরুণিমার অস্তিত্ব সে টেরই পায়নি। অরুণিমার সেই মুহূর্তে একবার চোখ ভিজল। একটা মানুষের উপস্থিতি কখনো এভাবে এড়িয়ে যাওয়া যায়? একটাবারের জন্য কি পিছু ফেরা যেত না? জিজ্ঞেস করা যেত না যে কেন তুমি এমনটা করলে অরুণিমা? প্রায় 2 ঘন্টা পর অভি ঘরে এলো। খাটের কাছাকাছি আসতেই সিগারেটের উগ্র গন্ধ অরুণিমার নাকে এসে দম বন্ধ করা অনুভূতি জাগাল। অরুণিমা পেছনে ফিরে তার দিকে তাকায়। অভি তখনও তার দিকে তাকায়নি। ঘরে এসেই গায়ে থাকা চেক প্রিন্টের শার্টটা খুলে উদাম হয়ে খাটে শুল। তার চোখে গভীর নিদ্রা। শোয়ামাত্র 2 চোখ বুজল। অরুণিমা নাক টানতে টানতে ডাকল, হামাদ ও হামাদ। অন্য পাশটা ভীষণ শান্ত। যেন ঝড়ের পূর্বে প্রকৃতি যেমন শান্ত থাকে অনেকটা অমন। অরু পুনরায় ডাকে, একটু শুনো হামাদ। অভি উত্তর দিল না। ক্রমাগত শ্বাস প্রশ্বাসে তার শরীর উঠানামা করছিল। অরুণিমা তার একটা হাত স্পর্শ করল। বলল, তুমি আমার সাথে কেন এমন করছো? তুমি কথা বলা বন্ধ করলে আমি কোথায় যাব? তুমি ছাড়া এই বাড়িতে আমার আর আছে কে? অরুণিমা, আমার ঘুম পেয়েছে। সকালে সব কথা বলবে। মিথ্যা কথা। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। অভি প্রত্যুত্তর করে না। শুধু 2 বার খুকখুক করে কাশে। অরু নাক টেনে কান্না থামিয়ে বলল, জগলুর বাড়িতে তুমি আমার পায়ে নুপুর পরিয়েছ। বলো পরাওনি? তুমি কত সুন্দর করে আমার পাটা নিজের কাছে নিয়ে নুপুর পরিয়েছিলে। তোমার ওই যত্নটা তো আমার ছিল হামাদ। সেটা তুমি সৃজনীকে কেন দিলে? অভি চোখের সামনে থেকে হাত সরাল। আশ্চর্য হয়ে বলল, তোমার মাথায় সমস্যা অরুণিমা? সৃজনীর পায়ের অবস্থা তুমি দেখনি? কাজ কি নিজে থেকে তার পায়ে এসে বিঁধেছিল? সে কেন এলো এখানে? তার জন্য তাকে যা বলা প্রয়োজন ছিল আমি বলেছি। অরুণিমা ক্রন্দনরত সুরে বলল, তুমি সবাইকে বোঝো, শুধু আমাকেই বোঝো না। অভি কুচকানো মুখে অন্য পাশে ফিরল। তারপর সত্যি সত্যি সে গভীর ঘুমে তলিয়ে গেল। এত বড় একটা ঘটনায় তার নির্বিকার গা ছাড়া ভাব অরুণিমার হৃদয়ে দগদগে ঘায়ের জন্ম দিল। সে এমনভাবে বিষয়গুলো এড়িয়ে গেল যেন এসব তার ইখতিয়ারে পড়ে না। অরুণিমা কিংবা সৃজনী কেউই যেন তার জীবনে গুরুত্বপূর্ণ কিছু না। কারো পেছনেই সময় খরচা করতে সে আগ্রহী না। অরুণিমা সেদিন রাতে ঘুমাল না। অভির কাঁধে থুতনি ঠেকিয়ে কয়েকবার ডাকল, হামাদ ও হামাদ, একটু শুনো। আমি তাকে মারতাম না, কিন্তু সে তোমার কাছে এলে আমার কষ্ট হয়। তোমার মাকে নিয়ে কেউ কিছু বললে তোমার কষ্ট হয় না বলো? আমার কি তাহলে তোমাকে নিয়ে কষ্ট হতে পারে না? তুমি কেন আমায় বোঝো না? হামাদ, একটু শুনো হামাদ। সকালের আলো সেদিন অরুণিমার কাছে খুব নিষ্প্রাণ লাগল। অভি ঘুম থেকে উঠেই গোসল সেরে বেরিয়ে গেল। না কোনো কথা বলল, না কিছু রাগ দেখাল। অরুণিমা পাথর হয়ে তার কার্যকলাপ দেখল। পরে আর সহ্য করতে না পেরে নিরুপমাকে ফোন দিল। নীরু আপা। নিরুপমা ফোন তুলেই হাসি মুখে বলল, বল সোনা। আপা, আমার মন খুব খারাপ। সে কি আবার কি হলো? অরুণিমা একে একে সবটা খুলে বলল। বলতে গিয়ে সে কখনো ঠোঁট ভেঙে কান্না করল, কখনো বা ডুকরে কেঁদে উঠল। নাক মুখ মুছতে মুছতে শুধু কোনোরকমে বলল, হামাদ কাল রাত থেকে আমার সাথে কথা বলে না আর। বিয়ের পর যেমন চুপ মেরে থাকত তেমন করেই থাকে। আমি কি করব আপা? বলো আমাকে। আমি কি কিছু ভুল করেছি? নিরুপমা সাথে সাথেই জবাব দেয় না। কিছুক্ষণ মৌন থেকে শেষে বলল, কাঁদিস না মনা। আপা, দেখি কিছু করা যায় নাকি? কাঁদিস না তুই। আপা, আমি চড় মারতে চাইনি সত্যি, কিন্তু হয়ে গেল। সে কেন সবসময় হামাদের পাশে ঘুরে বলো তো? মন খারাপ করে না অরু? নিরুপমা নিজ থেকেই প্রশ্ন করল, আচ্ছা অরু, হামাদ সাহেব কি এসবে সৃজনীর পক্ষ নেয়? মানে তার হয়ে সাফাই দেয়? না আপা, সে তো কারো পক্ষেই কিছু বলে না। সৃজনীকেও সবসময় দূরছাই করে। বুঝেছি, সেজন্যই বোধহয় রাগ হলো। আমি এখন কি করব আপা? ধৈর্য ধর। আজ বাড়ি ফিরলে সুন্দর করে বুঝিয়ে বলিস কেমন? আচ্ছা। অরুণিমা ক্লান্ত শ্বাস ছাড়ল। নিরুপমা বলল, আমি তোমার সাথে রেগে নেই মনা।
আজ একটা কথা বলি, নিজের স্বামীকে নিয়ে হওয়া কোনো ব্যাপার হালকা করে দেখবি না, কোনোদিনও দেখবি না। সেটা যত তুচ্ছই হোক তুই খুব মনোযোগ দিয়ে উপলব্ধি করবি। তবে হ্যাঁ, হামাদ সাহেব যখন নিজেই তার ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন, তাই তোরও উচিত ছিল তার দৃষ্টিভঙ্গি দেখে বিবেচনা করা। যা কত সব তোকে ভাবতে হবে না, উনি বাড়ি এলে বুঝিয়ে বলবি। অরুণিমা ছোট করে জবাব দেয়, ঠিক আছে আপা। সৃজনী ঘরের এক কোনায় গুটিসুটি মেরে বসেছিল। হৃদি দিয়েই তার শিয়েরে বসে তার কাঁধে হাত রেখে ডাকে, সৃজু এদিকে তাকা। সৃজনী আস্তে করে মাথা তুলল। তার রক্তিম চোখজোড়া দেখেই হৃদিতা অসহায় হয়ে মাথা নাড়ল। খুব যত্নে তার মাথায় হাত বুলিয়ে বলল, সৃজু ভাইজানের বিয়ে হয়ে গেছে। তুই কেন বুঝতে চাস না কিছু? বুঝতে চাই তো হৃদি। দেখ, শুরুতে তো যাইনি তার কাছে, খুব দূরে দূরে ছিলাম, এখন আর পারছি না। এটা অন্যায় সৃজু। জানি। তাহলে? সৃজনী পুনরায় মাথাটা পেছনে এলিয়ে দেয়। পায়ের যন্ত্রণায় একটু পর পর শরীর অবশ হয়ে আসে। সেই যন্ত্রণার সাথে যখন ভেতরের যন্ত্রণা যোগ হয়, তখন সৃজনীর কাছে সবকিছু অসহনীয় মনে হয়। সৃজনী বলল, বুঝো, হওয়ার পর থেকে আমি শুধু তাকেই চেয়েছি। সে কোনোদিন দুদণ্ড বসে আমার সাথে কথা বলেনি, কোনোদিনও সে আমার মন জানতে চায়নি। আমি তাকে এমনিতেই যত্ন করেছি, আগলে রেখেছি। আচ্ছা হৃদি, আমাকে বলতো, এখানে তৃতীয় ব্যক্তিটা কে? আমি নাকি অরুণিমা? নাকি আমরা কেউই না? হৃদিতা অসাড় হয়ে থাকে অনেকটা সময়, তারপর আস্তে করে কণ্ঠ নামিয়ে বলে, ভাইজানের বিয়ে হয়ে গেছে সৃজু। এর উপর আর কোনো সত্যি নাই। তুই বাকি সব ভুলে যা। সবকিছুর শেষেই তো পূর্ণতা থাকে না, তাই না? অভি সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে দূর আকাশে চোখ নেয়। জগলু তখন তার পাশটায় দাঁড়ানো। তারই মতো করে আকাশ দেখতে দেখতে সে বলল, অরুণিমা সৃজনীর ব্যাপারটা নিয়ে আমার সাথেও কথা বলেছিল। আমার মনে হচ্ছে সে খুব মন খারাপ করেছে, পাশাপাশি ইনসিকিউরিটিতে ভুগছে। তুই কি তার দিকটা বুঝতে পারছিস? অভি সামান্য ঝুঁকে রেলিংয়ের ভর দিল। মাথাটা নিচের দিকে ছেড়ে দিয়ে ভীষণ নির্লিপ্ততা হয়ে বলল, না, এত কিছু বোঝার ঠেকা নাই আমার। অদ্ভুত, তুই শুধু তেজি দেখাচ্ছিস বারবার। অভি মাথা তুলল। এক হাতে চুল ঠিক করতে করতে গুরুগম্ভীর স্বরে বলল, বিয়ের পর খুব স্বাভাবিকই ছিলাম আমি। না অরুণিমার সাথে খুব বেশি কঠোর হয়েছি, না কোনো কিছু জোরপূর্বক আরোপ করেছি। আমি আসলে কোনোদিন বিবাহিত জীবনের ঝুট ঝামেলায় আসতেই চাইনি। নিরুপমাকে সেজন্যই বিয়ে করতে চেয়েছিলাম। সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকত, আর আমি নিজেকে নিয়ে। এভাবে কি জীবন চলে? চলে। অরুণিমার প্রতি তোর কোনো অনুভূতি নেই? অভি মুখ শক্ত করে বলল, না। জগলু বলল, অনুভূতি ছাড়াই তুই মেয়েটার এত কিছু সহ্য করে নিচ্ছিস? অভি আরেকবার সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, আমি সম্পর্কের মূল্য দিতে জানি। বিয়েটা আর 10টা সুস্থ স্বাভাবিক বিয়ে না হলেও তথাকথিত অসুস্থ সম্পর্ক বজায় রাখতে চাইনি আমি তার সাথে। আমার ধারণা, বহুবার আমি নিজেকে সংযত করেছি, রাগ দমন করেছি, তার সাথে নরম আচরণ করেছি। এখন সে যেটা করে সেটা হলো সন্দেহ আর হঠকারিতা। তার এসব আচরণ আমার চোখে তার গ্রহণযোগ্যতা কমায়। বড় কঠিন কঠিন কথা বলছি, সরুর সাথে এত কঠিন শব্দ যায় না। সে মেয়েটা খুব প্যাচমুক্ত। অভি হাসল। সৃজনীর পায়ে কাচ আটকে ছিল। আমি সেটা বের করার চেষ্টা করেছি শুধু। অরুণিমার এই আচরণ আমি প্যাচমুক্ত, সহজ সরল বোকামি এমন কোনো শব্দ দিয়েই ওভারকোট করতে চাইছি না। আসলে আমি অরুণিমার ও দোষ দেখি না। সংসার আসলে আমার জন্য না। বিয়ের সিদ্ধান্তটা পুরাই ভুল ছিল। জগলু বলল, অরু যে তোকে পছন্দ করে সেটা বুঝিস তুই? বুঝি। পছন্দের জিনিস নিয়ে মানুষ খুব পজেসিভ হয়, জানিস? সেজন্যই কারো পক্ষ টানিনি, না সৃজুর না অরুণিমার। অভি সিগারেটের অবশিষ্টাংশ ফ্লোরে ছুঁড়ে মারল। তার মুখে স্পষ্ট করে কোনো অভিব্যক্তি নেই। এমনিই অন্যমনস্ক হয়ে বলল, সৃজুর প্রতি আমার কোনোদিনই কোনো অনুভূতি ছিল না, তবে কৃতজ্ঞতা আছে। বাড়িভর্তি মানুষ দিনের ঝলমলে আলোতে যা দেখতে পেত না সৃজনী, সেটা রাতের ঘুটঘুটে অন্ধকারেও দেখে নিত, বুঝে যেত। সেজন্য আমার কৃতজ্ঞতা আছে তার প্রতি। তার পায়ে কাচ লাগলে আমি সেটা বের করব না? বের করার আগে আমার ভাবতে হবে যে এই রকম একটা মুহূর্ত আমার অরুণিমার সাথে ছিল। সুতরাং এটা আর কারো সাথে করা যাবে না।
অদ্ভুত ছেলেমানুষি কথাবার্তা। অরু তো একটু ছেলেমানুষি। চুপ কর তো জগলু, সব কিছুতে অরুর পক্ষ টানিস না। তুই কি তার বেতনভুক্ত কর্মচারী? অদ্ভুত। অভি বড় বড় পায়ে ছাদ থেকে নেমে এলো। জগলু ক্লান্ত চোখে তার দিকে তাকায়। তারপর বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও ছাদ থেকে নেমে আসে। অরুণিমা মেয়েটার জন্য তার মন ভার হচ্ছে। নিশ্চয়ই সে মন খারাপ করে এক কোণায় বসে আছে। সে তাকে কেমন করে বোঝাবে যে অভি একটু এমনই? অভি বাড়ি ফিরেই রোজকার মতো খাটের এক পাশে গিয়ে শোয়। অরুণিমা এখন ঘরে নেই। এটাই উপযুক্ত সময় ঘুমিয়ে পড়ার। অরুণিমা এলেই কানের কাছে এক নগারে রেকর্ডার বেজে যাবে। অভি দুটো দিন এসব মেয়েলি ঝামেলা থেকে মুক্তি চায়। অরুণিমা এলো 10 মিনিট পরে। এসেই উকি দিয়ে ঘরের ভেতরটা দেখে। তার মুখে চাপা হাসি। সে পা টিপে টিপে ভেতরে এলো। একবার অভির সামনে গিয়ে তার মুখের উপর ঝুকল। অভির 2 চোখ বন্ধ। অরু কপাল কুঁচকাল। ঘুমিয়ে গেল নাকি? সে এক হাতে তার কাঁধে ধাক্কা দিল। ফিসফিস করে ডাকল, হামাদ শুনছ? অভি মুখ কুঁচকে বিরক্তিতে কিছু একটা বিড়বিড় করল। অরু বলল, সারাদিন এত ঘুমাও কেন? স্ত্রীকে সময় না দিলে যে গুনাহ হয় তুমি জানো না? অভি চোখ খুলল। বিরক্তি জড়ানো দুটো চোখ। অরুর কথা শুনেই এক পাশ থেকে অন্য পাশে ফিরতে ফিরতে চাপা স্বরে বলল, পাগল। অরুণিমা চঞ্চল পায়ে খাটের উপর উঠে বসল। গালের নিচে হাত রেখে বলল, স্ত্রীকে সময় না দিলে, স্ত্রীর কথা মন দিয়ে না শুনলে, তাকে অবহেলা করলে কত গুনাহ হয় তুমি জানো? অভি চোখ খোলে না। তার মুখে কোনো রাগের চিহ্নও নেই। তাকে দেখে মনে হলো কোনো কিছুতেই তার ভ্রুক্ষেপ নেই। অরুণিমা মন খারাপ করে তার দিকে তাকায়। তারপর চট করে খাটে শুয়ে এক হাতে তাকে জাপটে ধরে। বরাবরের মতোই তার কাঁধে নাক মুখ ঘষে বলে, হামাদ, ও হামাদ, একবার চোখ খোলো। একবার একটু তাকাও। দেখো, সরি বললে তো মানুষকে মাফ করতে হয়। তুমি আমাকে মাফ করবে না? অভি অনেকটা সময় পর চোখ খোলে। অরু খুব উদ্গ্রীব হয়ে তার মুখের দিকে তাকায়। তার চোখে এক রাজ্যের প্রত্যাশা। এই হয়তো অভি গোমরা মুখ করে বলবে, গা ছাড়ো, ভালো লাগছে না, দূরে গিয়ে ঘুমাও। তারপর অরু তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। তার কাঁধে মুখ গুজে আহ্লাদ করে বলবে, না না, আমার এভাবেই ঘুম আসে, দূরে যাব না। অথচ এমন কিছুই হলো না। অভি চোখ খুলেই জলদগম্ভীর হাসকি স্বরে বলল, তোমাকে কাল তোমার মায়ের কাছে রেখে আসব। কিছুদিন সেখানেই থাকো তুমি। তখন ফাল্গুন মাস চলছিল। প্রকৃতির আনাচে কানাচে নবপ্রাণের সূচনা। ঘুম থেকে উঠতেই পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। প্রকৃতি সেজেছে সবুজের সমাহারে। যেখানে পুরো শহর ঢাকা পড়েছে একটা প্রাণবন্ত সবুজ চাদরে। গাছে গাছে নতুন পাতা, ফুলের উপর মৌমাছির উড়ে বেড়ানো। সব মিলিয়ে বসন্তের প্রকৃতি ছিল মণিমুগ্ধকর। অরুণিমা সকাল থেকেই জানালার ধারে বসা। তুতুন তার পাশে বসে খেলা করছিল। অরু একবার তার দিকে তাকালো, তারপর আবার জানালা দিয়ে বাইরে তাকালো। গত 7 দিন ধরে সেই বাড়িতে। হামাদ সেদিন এসে তাকে এখানে রেখে গেল। বলল 10-12 দিন যেন সে বেড়ায় এখানে, তারপর সে এসে নিয়ে যাবে। অরু কি বোকা? অরু জানে সে আসলে অরু থেকে কয়দিন দূরে থাকতে চেয়েছে। সেজন্যই তাকে এখানে রেখে গেছে। নিরুপমা ঘরে এসে শাড়ির আঁচলে ঘাম মুছে বলল, অরু আজও ভার্সিটি যাবি না? অরুণিমা জানালার শিকে মাথা ঠেকায়। আস্তে করে বলে, না আপা, যাব না। নিরুপমা তার পাশে এসে বসল। তার কাঁধে হাত রেখে জানতে চাইল, কি হয়েছে মনা? আপাকে বল। অরুণিমা তার বুকে মাথা রাখল। তারপর পাখির ছানার মতো হাত পা গুটিয়ে নিরুপমার ধার ঘেঁষে বলল, কিছু ভালো লাগে না আপা। হামাদের কথা মনে পড়ে। তুমি একটু কথা বলো না তার সাথে। বলেছি তো, সে তো বারবার বলছে তার কোনো রাগ নাই। সে ইদানিং ব্যস্ত থাকবে, তাই তোকে রেখে গেছে। ব্যস্ততা কমলে আবার তোকে নিয়ে যাবে। সে মিথ্যে বলেছে। সে আসলে আমাকে চায় না, সে সৃজনীকে চায়। অরু এসব কথা বলতে নেই। বলবো, 100 বার বলবো। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি জীবনেও তাকে মাফ করব না। জীবনেও কথা বলবো না তার সাথে। নিরুপমা তার মাথায় হাত বুলায়। আদুরে স্বরে বলে, এমন একটু আধটু হয় সোনা, আমি আবার ফোন দিব।
সব ঠিক হয়ে যাবে দেখিস। 2 দিন যাবৎ অরুণিমা জ্বরে ভুগছিল। শরীর গরম, ঠান্ডা, কাশিয়ার সাথে সারাক্ষণের মন খারাপ। সে এবার বেড়াতে এসে মনোয়ারাকে জ্বালাতন করল না, নীরু আপার কাছে বায়না ধরল না, তুতুনের সাথে মন ভরে খেলা করল না। সেই রাতে অরুণিমার জ্বর প্রকট হল। গা কাঁপানো জ্বর যাকে বলে। তারপর সেটা বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে তার খিঁচুনি এলো। নিরুপমা তার কপালে হাত চেপেই আটকে উঠল। ব্যস্ত হয়ে তার কাঁধ চেপে বলল, অরুরে আপার দিকে তাকা। এই এদিকে দেখ। অরুণিমার শরীর তখন অল্প অল্প কাঁপছিল। দাঁতে দাঁতে সংঘর্ষ হয়ে অদ্ভুত শব্দ হচ্ছিল। নীরু ভয় পেয়ে গেল। মনোয়ারা মেয়ের শিয়রে বসে তার হাত ডলতে ডলতে আকুল কণ্ঠে বললেন, জামাইকে একটা ফোন দে না নীরু। মেয়েটার শরীর তো দিনে দিনে আরো খারাপ হচ্ছে। নিরুপমা ব্যস্ত হয়ে তাকে ফোন করল। কলটা প্রথমবারে রিসিভ না হলেও পরের বারে রিসিভ হয়েছিল। অন্য পাশ থেকে ঘুম জড়ানো পুরুষালী স্বরটা তন্দ্রাচ্ছন্ন কণ্ঠে বলল, কে? জি, আমি নিরুপমা। অন্য পাশ থেকে কোনো জবাব এলো না। নিরুপমা জড়ানো সুরে বলল, হামাদ সাহেব, অরুর শরীরটা ইদানিং খুব খারাপ হয়ে যাচ্ছে। আজ সন্ধ্যা থেকে তার প্রচণ্ড জ্বর। এখন খিঁচুনি এসে গেছে। আপনি কি একবার আসবেন দয়া করে? অপর প্রান্তের কণ্ঠটা কিছুক্ষণ মৌন থাকল। শেষে নিরেট স্বরে বলল, আমি আসছি। অভি বাড়ি এলো রাত 1টার পরে। তখন আকাশ কাঁপিয়ে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ফাল্গুন মাসে এমন বৃষ্টি সহসা হয় না। আজ হল। সেই বৃষ্টির শব্দ চারিপাশে কালবৈশাখীর ভয়াল তাণ্ডবের মতোই শোনাল। নিরুপমা যখন দরজা খুলল তখন দেখল অভি কাকভেজা হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নিজের এক হাত দিয়ে সে সমস্ত মুখের উপর পড়া পানির ফোঁটা ঝেড়ে নিল। তারপরেও চুলের উপর জমে থাকা পানি টুপটুপ করে তার গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছিল। সে ভেতরে প্রবেশ করল কোনো শব্দ ছাড়া। তারপরই বসার ঘর পেরিয়ে ডান দিকের ঘরটায় গেল। মনোয়ারার তখন চোখ লেগে এসেছিল। অভি এক পলক তাকে দেখেই তারপর খাটে শুয়ে থাকা মেয়েটির দিকে তাকাল। আজ 7 দিন বাদে তাদের দেখা হচ্ছে। অভি হেঁটে গিয়ে তার পাশে বসে ভরাট পুরুষালী স্বরে ডাকে, অরুণিমা, অরুণিমা। অরু কিছু বলল না। অভি নিজ থেকেই তার কপালে হাত রাখল। তারপর পর্যায়ক্রমে গাল, গলা এবং গলার নিম্নাংশ। আচমকাই তার 2 চোখ সতর্ক ভঙ্গিতে জ্বলে উঠল। সে এক লহমায় অরুর হাতের কবজি চেপে ধরে কিছু একটা অনুমান করার চেষ্টা করল। সেই রাতে অরুণিমা আর কোনো কথা বলেনি। তার শীতল অসার হাতটা স্পর্শ করতেই একটা ঢোক মনের অজান্তে অভির কণ্ঠনালী বেয়ে নেমে এলো। অভি আবার ডাকে, অরুণিমা, এদিকে তাকাও। তুমি আমার সাথে কথা বলবে না অরুণিমা? বৃষ্টির দাপট কমে এলো। বৃষ্টি শেষে ঝড়ো হাওয়া সাই সাই করে দক্ষিণের খোলা জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করছিল। অভি তখনও পাথর হয়ে অরুণিমার হাতটা ধরে বসেছিল। যেই হাতটা শীতল রক্তের সরীসৃপদের মতোই নিষ্প্রাণ আর ঠান্ডা হয়েছিল। যেই অরুণিমা অভির এক ডাকে তার কাছে ছুটে যেত, সেদিন অনেকবার ডাকা সত্ত্বেও সে কোনো জবাব দিল না। এমনকি অভি মোটা চাদরে মুড়িয়ে তাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরার পরেও না। চলবে।